Assalamu alaikum everyone. Welcome to our lecture 9. Probably this would be the last lecture before our midterm. আমাদের midterm শুরুর আগে এটা মেবি আমাদের লাস্ট লেকচার হবে। এখন এই লেকচার আজকে আমরা মোটামুটি রিভিউ করে ফেলবো পুরো হোমওয়ার্কটা। Today would be our finishing review class of Homer's Iliad. আজকের ক্লাসটা যতটা না লেকচার তার থেকে বেশি ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন হবে। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পার্ট গুলো স্টাডি করব এবং একজন আরেকজনকে হেল্প করব যতটুকু সহজ করে বোঝা যায়। অন্যরা আসতে আসতে যে বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়া উচিত সেটা হচ্ছে হোমার সম্পর্কে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। স্কিল অফ হোমারের যে সাহিত্যিক গুণাবলী, লিটারারি স্কিলস গুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে তার লেখার বৈশিষ্ট্য কি কি, what are the characteristics of Homer's composition. আজকে আমরা হোমার সম্পর্কে একটু ধারণা নেব। হোমার সম্পর্কে একটু ধারণা নেয়ার পর আমরা রিভিউ ক্লাসে চলে যাব। রিভিউ ক্লাসের ব্যাপারটা হচ্ছে আপনারাই পড়বেন, আপনারাই বিভিন্ন অংশ পড়বেন এবং ডিসকাশন করে বুলেট পয়েন্ট গুলো বের করার চেষ্টা করবেন, মূল বক্তব্য বের করার চেষ্টা করবেন। আপনারাও ট্রাই করবেন, আমিও হেল্প করব, প্রয়োজনে কোনো সমস্যা নাই। সো অন্যরা আসতে আসতে আমরা এই হোমার সম্পর্কে আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা সেটা সেরে নেই। এই আর্টিকেলটা আমরা পড়ছি হচ্ছে একটা বই থেকে। বইটার নাম বুকস দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড, খুবই বিখ্যাত একটা বই, হোমার্স দ্য ইলিয়াড অ্যান্ড দ্য অডিসি। আমরা এই বইটার থেকে, it is actually a biography written by Alberto Manguel. হোমারকে চ্যাপ্টার 2 থেকে আমরা পড়ব আ লাইফ অফ হোমার। হোমারের জীবন সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা জরুরি। আমাদের এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে অস্কার ওয়াইল্ডের একটা কোটেশন দিয়ে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অস্কার ওয়াইল্ড বলছেন, হোমার or another Greek of the same name. অস্কার ওয়াইল্ড তার অস্কারিয়ানা নামে এক নাটকে, এটা 1910 সালে পাবলিশ হয়, সেই নাটকে উনি হোমারকে উদ্দেশ্য করে একটা ডায়ালগ ডেডিকেট করেছিলেন, হোমার or another Greek of the same. হোমার একটা বিশেষ নাম, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। in every period Homer is a big deal, a big name. এখন হোমারের পরিচয় সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা থাকা জরুরি। আমরা একটু জানার চেষ্টা করি। হোমার, the overwhelming presence we called Homer, is a shadowy figure. হোমার পশ্চিমা সাহিত্যে তার উপস্থিতি, তার ইনফ্লুয়েন্স আমরা অনেকের কাজে পাই। এই হোমার, ওনার সম্পর্কে আমরা খুব বেশি তথ্য আমাদের কাছে নেই, আমরা হোমার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। হোমার, the overwhelming presence we call Homer, is a shadowy figure whose first biographers, এখানে দেখেন ব্র্যাকেটে লেখা ইনভেন্টার্স, তার হোমারের জীবন নিয়ে প্রথম যারা লিখেছিলেন, দ্য ফার্স্ট বায়োগ্রাফার্স। কেউ কেউ বলে হোমার একজন কাল্পনিক চরিত্র, তাকে মত যে হোমার
হোমারের জীবন সম্পর্কে যারা প্রথম লিখেছিলেন, দ্য ফার্স্ট বায়োগ্রাফার্স, তারা দে বিলিভড had been born not long after sack of Troy. যারা হোমারের জীবনী লিখেছেন তাদের বিশ্বাস যে হোমারের জন্ম ট্রয় নগরী ধ্বংস হওয়ার পরপরই, মানে হোমার যখন জন্মগ্রহণ করেন হয়তো তার কিছু অল্প সময় আগে ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়। স্যাক অফ ট্রয় এটা একটা ঐতিহাসিক সত্য ঘটনা, এটা একটা কিংবদন্তি আমরা বলতে পারি। বিভিন্ন স্যার জায়গায় বিভিন্ন তারা তো হোমারের জন্য অনেক আগে। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে যে ট্র্যাডিশনালি হোমারের জন্মসাল বলা হয় 1184 BC, বিফোর ক্রাইস্ট, 1184, যীশু খ্রিস্ট জন্মের আরো 1184 বছর আগে। এটা ট্র্যাডিশনাল ডেট। অনেক জায়গায় হোমারের জন্মসাল এই 1184 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টা ধরা হয়। কারা কারা এই হোমার সম্পর্কে লিখে গেছেন? হোমারের ফার্স্ট বায়োগ্রাফারের মধ্যে আছেন এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস উনি সাইরিনের বাসিন্দা। উনি আলেকজান্দ্রিয়া বিশ্ববিখ্যাত লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিয়ান ছিলেন, ওখানে উনি চাকরি করতেন। Who among other achievements is quite accurately calculated the circumference of earth. এই এরাটোস্থেনিস ওনার আরেকটা অবদান আছে, উনি পুরো পৃথিবীর যে পরিসীমা সার্কামফারেন্স, পুরো পৃথিবীর সার্কামফারেন্স পরিসীমা উনি ক্যালকুলেট করেছিলেন। এর মানে হচ্ছে এরাটোস্থেনিস মোটামুটি মানে ইন ওয়ার্ল্ড একাডেমিয়া উনি একজন গুরুত্বপূর্ণ নাম, একজন নির্ভরশীল, একজন ডিপেন্ডেবল পারসন। ইরাটোস্থেনিস উনি হোমারের জীবনী লেখার সময় বলে গেছেন যে হোমার মেবি উনার জন্ম অ্যারাউন্ড 1184 বিফোর খ্রিস্ট বিসি। এরাটোস্থেনিসের কথা আমরা বলছি। এরাটোস্থেনিস ইন হিজ ক্রোনোগ্রাফি ওনার একটা বিখ্যাত বই, এখানে অনেক বড় বড় সাহিত্যিকদের, যারা প্রাচীন সাহিত্যিক তাদের সম্পর্কে এখানে বলা আছে, তাদের জীবন সম্পর্কে বলা আছে। এখানে উনি বলছেন হেক্টর অ্যান্ড অ্যাকিলিস। এখানে এরাটোস্থেনিস দাবি করছেন যে হোমার, হেক্টর, অ্যাকিলিস এদের নিয়ার কন্টেম্পোরারি। এটা তখনকার সময় বিশ্বাস করত মানুষরা যে হোমার, হেক্টর, অ্যাকিলিস তাদের সময়ে বেঁচে ছিলেন। আপনারা যদি ট্রয় মুভিটা দেখে থাকেন তাহলে ট্রয় মুভির শেষের দিকে একটা মানে কোট আসে, ওই জায়গায় আমরা হোমার বলে যে আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ অ্যালাইভ ইন দ্য এরা অফ হেক্টর অ্যান্ড অ্যাকিলিস। হোমার বলছে যে আমি হেক্টর এবং অ্যাকিলিস তাদের সময় বেঁচে ছিলাম। মানে হোমার ওয়াজ নিয়ার কন্টেম্পোরারি অফ হেক্টর অ্যান্ড অ্যাকিলিস। এরাটোস্থেনিসের লেখায় 1184 বিফোর খ্রিস্ট ওই সময়টাতে, এবং হোমার হেক্টর এবং অ্যাকিলিসের সময় বেঁচে ছিলেন। ফর দ্য স্যার হ্যাঁ স্যার এটা কাল্পনিক মানে গল্প না স্যার? হ্যাঁ, কিন্তু কেউ কেউ দাবি করে এটা সত্যি ঘটনা, এটা নিয়ে বিতর্ক আছে। স্যার, হ্যাঁ, এই কাহিনীতে কি মানে এই কাহিনীর কোন ক্যারেক্টার কি হোমারকে রিপ্রেজেন্ট করে? এটা ওইভাবে ডিরেক্টলি আমরা বলতে পারি না। এইভাবে আসলে আসলে তো এইভাবে হোমারকে কেউ স্পষ্টভাবে চেনে না। এখন কোন ক্যারেক্টার হোমারকে রিপ্রেজেন্ট করে কিনা এটা তো কারো পক্ষে এখনো বলা সম্ভব না। কারণ এই ইরাটোস্থেনিস, যিনি লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়াতে চাকরি করতেন, হি ওয়াজ আ লাইব্রেরিয়ান। তথ্যগুলো হচ্ছে অনেকটাই অনুমান নির্ভর, এগুলো যে 100% সত্য এটা কেউ আসলে ভেবে বলতে পারে না, বহু আগের ঘটনা। না স্যার, ওই সময় যেহেতু উনি দাবি করছেন যে উনি বেঁচে ছিলেন, তো এই জন্য বললাম। দাবি আসলে অনেকেই করে, কিন্তু ওইটার তো কোনো মানে ওইভাবে প্রমাণ থাকতে হয়।
একটা দাবি আছে, কিন্তু এটার কোনো প্রমাণ ওইভাবে নাই আর কি। হোমার সম্পর্কে Okay, sir. এরাটোস্থেনিস বলছেন, হি ওয়াজ সিম্পলি দ্য গ্রেটেস্ট অফ পোয়েটস। হোমারকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গল্পকার, দ্য গ্রেটেস্ট স্টোরি টেলার অফ অল টাইম। বিশেষ করে ইংরেজি সাহিত্যে, ইন ইংলিশ লিটারেচার, যত বড় বড় সাহিত্যিক আছেন তারা সবাই বিনা দ্বিধায় এক বাক্যে স্বীকার করেন হোমার ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল। হোমারকে বলা হয় দ্য গ্রেটেস্ট স্টোরি টেলার অফ অল টাইম, দ্য গ্রেটেস্ট অফ পোয়েটস। হি ওয়াজ সিম্পলি দ্য গ্রেটেস্ট অফ পোয়েটস, আ ম্যান অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। বলা হয় যে হ্যাঁ, অনেকেই বিশ্বাস করেন যে হোমার আসলেই রক্ত মাংসের একজন মানুষ ছিলেন, হু ইন সাম রিমোট এজ, কোন এক বহু যুগ আগে, ইন রিমোট এজ, রিমোট এজ বলতে এমন এক যুগের কথা বলা হচ্ছে যখন আসলে ওই রকম লেখালেখির কোনো চল ছিল না, মানে কোনো প্রামাণ্য দলিল, একদম প্রমাণ 100% প্রমাণ করা যায় এরকম কোনো দলিল নাই, কোনো প্রুফ, অফিসিয়াল ডকুমেন্ট প্রুফ নাই। হোমার লিভড ইন সাম রিমোট এজ, ওই সময়ে কোনো প্রামাণ্য দলিল, কোনো প্রমাণ ওইভাবে আমরা পাই না যে হোমার সত্যি সত্যি কেউ একজন ছিলেন এবং হোমার যা বলছেন কথাগুলো সত্যি। কিন্তু হোমারের বলার ভঙ্গিটা এমন, হোমার ইজ পোর্ট্রেইং গ্রিক লাইফ জাস্ট লাইক এ ডকুমেন্টারি, মানে একজন ডকুমেন্টারিয়ান যখন ডকুমেন্টারি তৈরি করে সেটার ল্যাঙ্গুয়েজটা যেমন থাকে, হোমার তার ইলিয়াডটা হচ্ছে অনেকটাই ডকুমেন্টারি। যেমন উনি দেখছেন, দেখে 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 যা দেখছেন তাই রিপোর্ট করছেন। A very efficient, excellent reporter who is reporting everything minutely, সবকিছু পয়েন্ট। Homer had composed the works on which all Greek culture was based. প্রাচীন গ্রিক কালচারের ফাউন্ডেশন হচ্ছে হোমারের লেখা। হোমারের লেখার উপর ভিত্তি করেই প্রাচীন গ্রিক কালচার, শুধু প্রাচীন গ্রিক না, হোল ওয়েস্টার্ন কালচার, হোল ওয়েস্টার্ন লিটারেচার, এই পশ্চিমা সাহিত্যের ভিত্তি বলা হয় হোমারকে। মানে হোমার দ্বারাই সবকিছুর উৎপত্তি, হোমারের পূর্বে আর কাউকে পাওয়া যাচ্ছে না। নো ওয়ান ওয়াজ দেয়ার বিফোর হোমার, হোমার ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট। বুঝতে পারছেন গুরুত্বটা? এখন হোমার এতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দলিল, অফিসিয়াল ডকুমেন্টেড প্রুফ আমরা পাই না। আমরা যদি ধরেও নেই 1184 খ্রিস্টপূর্বাব্দ, 1184, তাহলে এখন হচ্ছে 2020 সাল, তাহলে 184 সাথে 20 যোগ করলে হয় 204, 2000 3000, মানে 3204 বছর আগে এরাটোস্থেনিস বলছেন 3204 years ago Homer was born, এই সময় উনি জন্মগ্রহণ করেছিলেন। 3000 বছরেরও আগে, 3000 বছরের আগে ওইরকম প্রামাণ্য দলিল আমরা খুঁজে পাই না। এটা হচ্ছে অনেকটাই অনুমান নির্ভর, বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে রেফারেন্স ধরে অনুমান করা হয় যে হোমার বেঁচে ছিলেন 1184 খ্রিস্টপূর্বাব্দে, এই সময়টাতে। এবং হোমারকে বলা হয় দ্য ফার্স্ট পোয়েট। পশ্চিমা সাহিত্য, হোল ওয়েস্টার্ন লিটারেচার, আপনি গ্রিক লিটারেচার, রোমান লিটারেচার, ইটালিয়ান লিটারেচার বলেন, আপনি ফ্রেঞ্চ লিটারেচার, জার্মান লিটারেচার, ইংলিশ লিটারেচার, যাই বলেন না কেন, হোল ওয়েস্টার্ন লিটারেচারের গুরু মানা হয় হোমারকে। হোমার ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট। গুরুত্বটা এই জায়গায়। Not only the Iliad and the Odyssey, but also a number of other hymns and epics. হোমারের সৃষ্টি আমরা বহু পাই, এদের মধ্যে ইলিয়াড এন্ড অডিসিকে আমরা বলছি সবচেয়ে উল্লেখযোগ্য। অডিসি যদিও মোর পপুলার, কিন্তু ইলিয়াড গত ক্লাসে আমরা পড়লাম ইভিরিউ এর মতে ইভিরিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মেজর ওয়ার্ক। আরো কিছু কাজ আছে তার, পোয়েম অফ
Amphiaraus's expedition against Thebes, so-called Small Iliad, then Phorcys, Cercopis, Battle of the Frogs and Mice. এগুলোর বেশিরভাগই most of which are now lost. এগুলো হারিয়ে গেছে, এগুলো আর খুঁজে পাওয়া যায় না, and many long discredited. অনেকে আবার এগুলো স্বীকার করতে চায় না এগুলো হোমারের কাজ। তবে যে দুটো এপিক একদম সবাই নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছে, it is already established and recognized in world literature that এই ইলিয়াড and অডিসি, এই দুটো বেলায় আমরা নিশ্চিত হতে পারি যে এই দুটো বেশিরভাগ লিটারারি স্কলার তারা স্বীকার করছেন যে এই দুটো তার সৃষ্টি। In the 5th century BC, যীশুখ্রিস্ট জন্মের 500 বছর আগে, the historian হেরোডোটাসকে অনেকে বলেন the father of modern history। ছোটবেলায় যখন ওই জেনারেল নলেজ পড়তেন সাধারণ জ্ঞান, এটা হয়তো অনেকে আপনারা মুখস্থ করতেন যে ইতিহাসের জনক হেরোডোটাস, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। The modern historian Herodotus doubted the attribution of some of these works to Homer. এই হেরোডোটাস এসে উনি কিছু কিছু জায়গায় সন্দেহ প্রকাশ করলেন যে এই হোমারের নামে যে কাজগুলো মানে হোমারের লেখা বলে যেগুলো চালু করা হচ্ছে, এগুলো সবগুলো হয়তো বা হোমারের লেখা না। কিন্তু তারপরেও হেরোডোটাস কিন্তু কখনোই অস্বীকার করেননি যে হোমার বলে কেউ একজন ছিল। A few decades earlier, আরো কিছু দশক আগে, অ্যাস্কিলাস যার নাটক আমরা মিডের পরে পড়ব, অ্যাস্কিলাসের ওরেস্টিয়া থেকে আমরা অ্যাগামেমনন পড়ব মিডের পরে। এই স্যার, হ্যাঁ বলেন। আমার কাছে এখন মানে এত কথা শুনলাম, আমার কাছে এখন হোমওয়ার্কেই কাল্পনিক মনে হচ্ছে কিছুটা। হ্যাঁ, বিষয়গুলো আপনাকে মানে জানা থাকা দরকার, এগুলো জানা থাকা দরকার। অ্যাস্কিলাসের নাটক আমরা পড়বো। অ্যাস্কিলাস, এটা প্রমাণ আছে, এটা অফিসিয়াল ডকুমেন্ট আছে যে অ্যাস্কিলাস নামে সত্যি একজন গ্রিক ড্রামাটিস্ট ছিলেন। উনি একজন গ্রিকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে সফল ট্র্যাজেডিয়ান বলা হয় ওনাকে, প্লে রাইট, নাট্যকার। এই অ্যাস্কিলাস, none of whose play is based on either Iliad or an Odyssey, stated that there were all slices from the great banquet of Homer. অ্যাস্কিলাস যখনই তার নাটক সৃষ্টি করেছেন, তার যত নাটক আছে, উনি সবগুলো নাটকই বলছেন ইন্সপায়ার্ড ফ্রম দ্য ওয়ার্কস অফ হোমার, বলছেন অল আর দ্য স্লাইসেস ফ্রম দ্য গ্রেট ব্যাঙ্কুয়েটস অফ হোমার। অ্যাস্কিলাস যখন বলছেন, হেরোডোটাস যখন বলছেন, তাহলে আমরা স্বীকার করে নিতে পারি না আসলেই হোমার বলে একজন ছিল। আর অ্যাস্কিলাস তার যে নাটকগুলো, তার বেশিরভাগ নাটকই হোমারের এপিক থেকে ধার করা, ইন্সপায়ার্ড বাই হোমার্স এপিক। তার মানে সত্যি সত্যি হোমার বলে কেউ একজন ছিল, thereby implying that there were other Homeric poems that had served him as inspiration. আরো কিছু কিছু হোমারের কবিতা থাকতে পারে। If so, they have not come down to us. এর মধ্যে হোমারের অনেক কাজ হারিয়ে গেছে। আপনাদের তো বলেছি যে হোমার কিন্তু লিখে যেতে পারেননি, এগুলো হোমার অন্ধ ছিলেন। আরো কেউ কেউ বলে উনি জেলখানায় বন্দী ছিলেন, উনি সরকারের বিরুদ্ধে কথা বলতেন, গভর্নমেন্ট তখনকার শাসকদের বিরুদ্ধে কথা বলতেন, শাসকরা তাকে বন্দী করে রাখতো জেলখানায়। ওই জেলখানায় উনি অন্ধের লাঠি ঠুকে 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 ছন্দে ছন্দে উনি অডিসি, ইলিয়াডের গল্প মানুষকে শোনাতেন। মানুষ মুগ্ধ হতো, এতটাই মুগ্ধ হতো তারা একদম অক্ষরে অক্ষরে মুখস্থ করে ফেলতো। এবং মজার ব্যাপার হচ্ছে যে বহু মানুষের মেমোরি থেকে কালেক্ট করা এই এপিক গুলো যখন ম্যাচ করা হলো, দেখা গেল যে অনেকাংশেই মিলে যাচ্ছে, মানে সবাই একই রকম গল্প বলছে। মানে এমন হয় না যে কেউ যদি মুখস্থ করে এক একজনের এক এক রকম, কিন্তু না, দেখা গেল যে বেশ
অংশই মিলে যাচ্ছে। তারপর এটা বহু যুগ পরে সেটাকে কম্পাইল করা হয়। Thereby implying that there were other Homeric poems that had served him as inspiration. If so, they have not come down to us. কিন্তু হোমারের সবগুলো লেখা আর এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তবে ইলিয়াড, অডিসি এই দুটো সম্পর্কে আমরা মোটামুটি নিশ্চিত। His fame certainly has. হোমার আমরা বলছি the most famous. হোমার হচ্ছে এমন একজন সাহিত্যিক যাকে সবাই গুরু মানে, এর বিরুদ্ধে কথা বলার কেউ নাই। You will not find anyone. A celebrated allegorical marble relief carved by Archelaus of Priene on the late 2nd century. এটা হচ্ছে যীশুখ্রিস্ট জন্মানোর পরে, মানে দ্বিতীয় শতাব্দীতে, লেট সেকেন্ড সেঞ্চুরি বলতে এটা হচ্ছে আপনি বলতে পারেন 150 সাল থেকে 199 এর মধ্যে একটা মার্বেল রিলিফ পাওয়া যায় ওই সময়কার। ইট ইজ ক্রিয়েটেড বাই আর্কেলাউস অফ প্রিয়েনের আর্কেলাউস নামে একজন, তার একটা মার্বেল রিলিফ একটা আমরা পাই। ইট ডেপিক্টস হোমার বিং ক্রাউন্ড বাই টাইম অ্যান্ড স্পেস। এটা আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। হোমার ইজ বিং ক্রাউন্ড বাই টাইম অ্যান্ড স্পেস। সুপার, এগুলো মানে হোমারকে সময় এবং স্থানের দেবী তাকে মুকুট পরিয়ে দিচ্ছে। and acclaimed by the muses of history, ইতিহাসের দেবী তাকে acclaim করছে, স্বীকার করছে, the great poet, tragedy, comedy, poetry, while his children the Iliad and Odyssey kneel by his side. হোমারের দুই সন্তান ইলিয়াড এবং অডিসি, এদেরকে মানুষ রূপ ধরে দুই পাশে দুইজন হাঁটু গেড়ে বসে আছে। Above the poet's apotheosis in the upper, এটার উপরে আবার জিউস বসে আছে, honored by the other gods. Zeus, the father of the gods, is reflected by Homer, father of humankind. জিউস, হোমার যখন বেঁচে ছিলেন তখন জিউসকে সবাই সুপ্রিম গড বলে স্বীকার করত। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার একটাই বিষয়বস্তু যে আমরা মোটামুটি শিওর হলাম যে হোমার যখন জন্মগ্রহণ করেন, একটু ওয়েট করেন প্লিজ।
সরি ফর দ্য ডিস্টারবেন্স। একটু কাজ ছিল। আপনারা আছেন? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের অ্যাটেন্ডেন্স কম, মাত্র 10 জন। আমি আরেকবার সবাইকে একটা ইনভিটেশন দিচ্ছি। ওকে, আমাদের লেকচার পার্টটা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের ডিসকাশন পার্টে চলে যাব। প্রথমেই সুরভি আক্তার সুপ্তি আছেন? জি স্যার, আছি। আপনি দেখেন আমাদের স্লাইডে জিউস সম্পর্কে কিছু কথা আছে, গ্রিক গডস এন্ড গডেসেস এর আন্ডারে। আপনি এটা একটু পড়বেন জিউস সম্পর্কে। হাইলাইট করা হচ্ছে, এটুকু একটু পড়েন। জিউস দেখতে পাচ্ছেন না? জি স্যার, জি স্যার। পড়েন। জিউস জুপিটার, মেগলাইট অফ দ্য অলিম্প। মাইটিয়েস্ট। স্যার আমি অ্যাকচুয়ালি মোবাইলে ক্লাস করছি তো, লেখাগুলো খুব ছোট ছোট, দ্যাটস ওয়াই আপনি একটু স্যার। রোটেট করে নেন, রোটেট করে নেন। জি স্যার। Mightiest of the Olympians, god of heaven, rain, cloud, Prometheus by Hera, he স্ট্রাইড এরাস অ্যান্ড স্যার, সরি স্যার, আমার হচ্ছে না, মানে হ্যালো। পড়তে থাকেন যতটুকু পড়তে পারেন। অ্যান্ড হ্যাপিস্টাস, Athena he made up out of his own head, and he various goddesses and mortal women. He was the father of Apollo, Artemis, Aphrodite, স্যার ডিওনিসাস। স্যার, এটা কি হ্যাঁ, হবে অ্যাকচুয়ালি? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ডিওনিসাস, পার্সিফন, হারকলস, হারকিউলিস। পার্সাস, হেলেন। ওকে স্যার। হারকিউলিস, পার্সোস, হেলেন, পার্সিয়াস। ইটিসি। হ্যাঁ, জিউস সম্পর্কে এখানে কি কি ইনফরমেশন আমরা পাই দেখেন। জিউস ব্র্যাকেট লেখা আছে জুপিটার। গ্রিকরা বলে হচ্ছে জিউস, রোমানরা বলে হচ্ছে জুপিটার, মানে একই সুপারন্যাচারাল এন্টিটি। গ্রিকরা তাকে জিউস নামে ডাকতো, রোমানরা জুপিটার নামে ডাকতো। জিউস was the mightiest of the Olympians. গ্রিক গডস এন্ড গডেস যারা মাউন্ট অলিম্পাসে বসবাস করতো, যারা মাউন্ট অলিম্পাসে থাকতো, তাদের সবাইকে বলা হতো অলিম্পিয়ান। অলিম্পিয়ান মানেই হচ্ছে এরা হচ্ছে গডস এন্ড গডেসেস। মাইটিয়েস্ট অফ অল, জিউস হচ্ছে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সুপ্রিম গড। হ্যাঁ বলেন। স্যার, জিউস বলতে কি বেসিক্যালি না, জুপিটার এখানে গ্রহটাকে জুপিটার বোঝাচ্ছে গ্রহকে স্যার? বোঝাচ্ছে না। এখানে মানে জিউসকে ওকে রোমানরা স্যার, আমার রোমানরা কনফিউশন ছিল। রোমানরা এই জিউস গডকে জুপিটার নামে ডাকতো। জিউস উনি ছিলেন সুপ্রিম গড, মানে এটা হচ্ছে গ্রিক অর্থোডক্স রিলিজিয়নে, গ্রিক ওদের যে ধর্ম, মানে হোমার যখন জীবিত ছিলেন তখনকার যে গ্রিক রিলিজিয়ন, তাদের ধর্মে এই জিউস ছিলেন সবচেয়ে প্রধান দেবতা, সুপ্রিম গড। রেইন, ক্লাউডস, এই ছিল তার ডমিনিয়ন।
পুরো হেভেন মানে আকাশ, পুরো আকাশটাই তার দখলে ছিল। রেইন অ্যান্ড ক্লাউডস, থান্ডার, বলা হয় দ্য গড অফ থান্ডার। জিউস উনি ছিলেন প্রমিসকিউয়াস, শব্দটা সম্ভবত আপনাদের অনেকেরই জানা। প্রমিসকিউয়াস মানে হচ্ছে জিউস সে তার নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারতো না, মানে জিউসের চরিত্র অতটা ভালো ছিল না, এক এক সময় তার এক একজনকে ভালো লাগতো। নারী পুরুষ, পশু প্রাণী, উদ্ভিদ নির্বিশেষে জিউস যখন তখন যে কোনো কিছুর প্রেমে পড়ে যেত। মানে তার এরকম কোনো, সে ছিল মানে প্যানসেক্সুয়াল বলতে পারেন, মানে জিউস হচ্ছে যে কোনো কিছুর প্রতি সেক্সুয়ালি আকৃষ্ট, ইন্টারকোর্সের মাধ্যমে জন্ম দিত। সে নারীর প্রতিও আকৃষ্ট হতো, দেবীদের প্রতিও আকৃষ্ট হতো, পুরুষদের প্রতিও আকৃষ্ট হতো, দেবদের প্রতিও আকৃষ্ট হতো। মানে জিউস could fall in love with anything. Even Zeus could fall in love with river, with trees, even with stone. মানে জিউস সে যে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যেত, মানে তার চরিত্র ছিল এতটাই ঢিলা। মানে জিউস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট লুজ ক্যারেক্টার্ড গড আমরা বলতে পারি। এবং গ্রিক মিথোলজিতে যত রকম ক্রাইসিস আপনারা দেখবেন বেশিরভাগই হচ্ছে এই জিউসের দুষ্টুমির ফলাফল। জিউস হচ্ছে অতিরিক্ত দুষ্ট, সে বিভিন্ন জায়গায় দুষ্টুমি করে আসছে, এটা নিয়ে যত রকম কাহিনী। জিউস ইজ প্রমিসকিউয়াস। বাই হেরা হি সায়ার্ড এইরিস এন্ড হেফাইস্টাস। হেরার সাথে, হেরা হচ্ছে জিউসের মূল ওয়াইফ আমরা বলি, দ্য সুপ্রিম গডেস হেরা। এই হেরার গর্ভে জিউসের দুই সন্তানের জন্ম হয়। এইরিস, এই এইরিস হচ্ছে যুদ্ধের দেবতা, এন্ড হেফাইস্টাস, এই হেফাইস্টাস হচ্ছে ব্ল্যাকস্মিথ গড, যে হচ্ছে ওই আমাদের অ্যাকিলিসের শিল্ড বানিয়ে দিয়েছিল। শুধুমাত্র অ্যাকিলিসের শিল্ডই না, এই হেফাইস্টাসের কাজ হচ্ছে সমস্ত দেব দেবতাদের ওয়েপন তৈরি করে দেয়া। অ্যাথেইনি, এখানে অ্যাথেইনি অথবা এথেনা বলে অনেকে। অ্যাথেইনি হি মেড আপ আউট অফ হিজ ওন হেড। গ্রিক মিথোলজি বলে যে জিউসের নিজের মাথা থেকে জন্মগ্রহণ করেছে অ্যাথেইনি। And by various goddesses and mortal women he was the father. তার জিউসের সন্তান, এখানে একটা লম্বা লিস্ট আছে, আপনারা অনেককেই চেনেন। অ্যাপোলো, আমাদের একদম ইলিয়াডের শুরুতে যার সাথে আমরা পরিচিত হই, দ্য প্লেগ গড অ্যাপোলো। আর্টেমিস, শিকারের দেবী আর্টেমিস। অ্যাফ্রোডাইটি, the goddess of love and sexuality. Dionysus, the god of drinking, মদের দেবতা। পার্সিফোনি, এ হচ্ছে হেইডিসের ওয়াইফ, গডেস অফ আন্ডারওয়ার্ল্ড। হারকিউলিস, একে তো আপনারা অনেকেই চিনবেন, হারকিউলিস ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস। আমার তো মনে হয় আমাদের কালচারে এই জিউসদের সম্পর্কে জানার আমাদের মূল ছিল হারকিউলিস, দ্য লেজেন্ড অফ হারকিউলিস। বিশেষ করে আমরা যারা 90s কিড, তারা এই হারকিউলিস দেখে বড় হয়েছে। হারকিউলিসের রেফারেন্সই আমরা, হ্যাঁ, কেভিন সোরবোর হারকিউলিস, এই হারকিউলিসের রেফারেন্সই কিন্তু আমরা এই গ্রিক অর্থোডক্স কালচার সম্পর্কে জেনেছি। পার্সিয়াস সম্পর্কেও আপনাদের জানা থাকার কথা, ক্ল্যাশ অফ টাইটান, রাথ অফ টাইটান, এই দুটো সুপার ডুপার হিট দুটো মুভি। পার্সিয়াস, হেলেন, ইভেন হেলেনও কিন্তু জিউসের সন্তান। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট supernatural being in Greek mythology. আউট অফ দ্য কোশ্চেন করি, টাইটানদের সাথে কি গডদের সিরিয়াস ক্ল্যাশ ছিল? হ্যাঁ, টাইটানরা ছিল মানে সবচেয়ে পুরাতন ফোর্স। ইন গ্রিক রিলিজিয়ন টাইটানস ওয়ার দ্য ওল্ডেস্ট সুপারন্যাচারাল ফোর্স। টাইটানদের আরো বহু পরে গড, এই নিউ গডদের জন্ম। এটা আপনাদের মিথোলজি একটু স্টাডি করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপাতত তো অত সুযোগ আমাদের নাই, আমরা শুধু সংক্ষেপে কিছু আইডিয়া নিচ্ছি।
ওকে, টুম্পা জাহান আছেন? টুম্পা জাহান? জি স্যার। আপনি এই জিউসের পরে যে হাইলাইট করা হেরা এখান থেকে পড়েন। হেরা স্যার, যেটা হাইলাইট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেরা অর জুনো। গ্রিকরা ওকে ডাকতো হেরা, রোমানরা এই সেম গডেসকে ডাকতো হচ্ছে জুনো, ওয়াইফ অফ জিউস, দ্য কুইন অফ দ্য গডেসেস। মানে জিউসের পরেই হেরা ছিল সবচেয়ে প্রভাবশালী। হেরা ওয়াজ দ্য গডেস অফ ম্যারেজ অ্যান্ড চাইল্ড বার্থ, মাদার অফ এইরিস অ্যান্ড হেফাইস্টাস, এটা তো আগেই মানে লেখা আছে। হার মেসেঞ্জার ওয়াজ ইরিস, গডেস অফ রেইনবো। এরপরের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই যে এটা, প্লেজ আ মেজর রোল ইন ট্রোজান ওয়ার। এই হেরা এই ট্রোজান যুদ্ধে, 10 বছরের ট্রোজান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা, একদম ডিরেক্ট অ্যাকশনে যায়। বিগিনিং উইথ দ্য জাজমেন্ট অফ প্যারিস। প্যারিস যখন জুনোর বদলে আপেলটা দিয়ে দেয় অ্যাফ্রোডাইটের হাতে, তখনই হেরা ওয়াজ জেলাস অ্যান্ড ভেরি হেটফুল টুয়ার্ডস প্যারিস। অফটেন জেলাস, প্রায়ই সে প্রচন্ড জেলাস, এবং তার এই জেলাসির কারণেই দেখা যায় যে বিভিন্ন সময় মর্টালরা বিভিন্ন দুর্দশার শিকার হয়। এইভাবে আপনারা এখানে আরো অনেক গডস গডেসের পরিচয় পাবেন, এটা আপনারা পড়ে নেবেন। আপনাদের সুবিধার জন্য একটা গ্রেট সেভার এবং ক্লিফ নোটস এবং আরো কিছু ওয়েবসাইট মিলিয়ে একটা ইলিয়ড সাম, আপনারা যেটা করবেন, আমি একটু সাইজ বড় করে দিচ্ছি যতটুকু বড় করা সম্ভব। টু 200%, এটাই মানে সবচেয়ে আচ্ছা। এখন করে পয়েন্টগুলো দেখতে থাকেন। টুম্পা জাহান, আপনি কি এখন দেখতে পাচ্ছেন? তাহলে আমরা পরের জনে চলে যাই। সুমাইয়া ইভা আছেন? সুমাইয়া ইভা শুনতে পাচ্ছেন? সুমাইয়া ইভা? Yes, sir. আচ্ছা, আপনি ফার্স্ট বুলেট পয়েন্টটা একটু পড়েন। ইন দ্য 10th ইয়ার, এখান থেকে পড়েন, ইন দ্য 10th। স্যার আমার এখানে শো হচ্ছে না কেন? একটু ওয়েট করেন, আসবে। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকলে স্ক্রিন যেতে দেরি হয় আর কি। ইন দ্য 10th and final year of the Trojan War, দেখতে পাচ্ছেন না এখনো? স্যার স্যার আমি হচ্ছে ওভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার কথাটাও স্যার ভেঙে ভেঙে আসছে।
স্যার মানে স্ক্রিনে কিছুই আসছে না। আচ্ছা, আমি আমি দেখছি কোনো প্রবলেম হলো কিনা। আমার এখানে অবশ্য কোনো প্রবলেম দেখাচ্ছে না। আমার এখানে তো স্যার মে আই রিড? স্যার আমি দেখতে পাচ্ছি বেজে বেজে আসতেছে। ওকে, তাহলে Sir, may I read this? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন। In the 10th and final year of the Trojan War, Chryses, a priest of Apollo, attempts to ransom his daughter from Agamemnon, commander in chief of the Achaeans, who has taken her captive while on a raid. আচ্ছা, আমাদের এইটুকুতে কোনো প্রবলেম আছে কিনা, এটা আমরা আমাদের লেকচার 2 তে পড়েছিলাম। লেকচার 2 আমরা যখন বই পড়ছিলাম, টেক্সট অ্যানালিসিস করছিলাম, তখন কিন্তু আমাদের এই পয়েন্টটা এসেছিল যে আমরা যখন শুরু করছি, ইলিয়াড যখন শুরু হচ্ছে, তখন অলরেডি ইট ইজ 10th ইয়ার, অলরেডি 10 বছর ধরে যুদ্ধ চলছে। মানে কাহিনী, ইলিয়াডের কাহিনী যখন শুরু, ততদিনে অলরেডি 10 বছরে মানে 9 বছর শেষ, 10th ইয়ারে পদার্পণ হচ্ছে যুদ্ধ, গ্রিক ও ট্রোজান ওয়ার। তখন ক্রাইসিস, আমাদের দ্য প্রিস্ট অফ অ্যাপোলো, অ্যাপোলোর আদরের প্রিস্ট ক্রাইসিস, attempts to ransom his daughter from Agamemnon, এর দলবল ধরে নিয়ে গেছে। Agamemnon is the commander in chief of the Greek army, Achaean army. Ancient Greek গ্রুপকে বলা হয় Achaeans। ওই গ্রিক দেশগুলো সবাই একসাথে হয়ে তাদেরকে একসাথে বলা হয় দ্য Achaeans, Achaean Confederation, who has taken her captive while on a raid. ক্রাইস শহর দখল করে ক্রাইসিসকে তুলে নিয়ে আসা হয়েছে। তার মেয়েকে উদ্ধারের জন্য এখন ক্রাইসিস, দ্য প্রিস্ট অফ অ্যাপোলো, গেছে। হিউজ র্যানসাম, প্রচুর ধন সম্পত্তি নিয়ে গেছে, এই র্যানসামের বদলে যদি মেয়েকে উদ্ধার করা যায়। তাহলে এই এই পার্টটুকু আপনাদের মনে থাকলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু চরিত্র, যেমন ক্রাইসিস দ্য ফাদার, ডেসপারেট ফাদার, এবং অ্যাগামেমনন দ্য অ্যারোগেন্ট লিডার, এই দুটো ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে। ওকে জেরিন, পরের অংশটা পড়েন। Okay, sir. When Agamemnon treats him roughly and refuses the ransom, Apollo is angered and brings plug on প্লেগ, the প্লেগ, প্লেগ, Achaeans. প্লেগ, মহামারী, প্লেগ। Okay, sir. Plague on Achaeans. অ্যাকাইয়ান্স। অ্যাগামেমনন যখন ওই অ্যাপোলোর প্রিস্টকে অপমান করে তাড়িয়ে দিল, অ্যাপোলোর প্রিস্টকে অপমান করা মানে হচ্ছে অ্যাপোলোকে অপমান করা। অ্যাপোলো দ্য প্লেগ গড, অ্যাপোলো রাগে, দুঃখে, অপমানে অ্যাগামেমননের হোল আর্মিতে প্লেগ রোগ ছড়িয়ে দিল। আচ্ছা, এবার সাকিব পড়েন তো এটুকু। স্যার, হাইলাইট করা অংশটা দেখতে পাচ্ছেন? দ্য এখায়ান প্রফেট ক্যালকাস correctly identifies the cause of the problem, and he suggests giving the girl back with gifts to Apollo. Agamemnon demands that he be compensated for the loss of the girl. Achilles, the greatest Achaean warrior, objects. The two men quarrel viciously. Agamemnon says he will take back ব্রেসেইস। স্যার চলে গেল। এখন আছে? জি স্যার। Viciously, Agamemnon says he will take Briseis, a captive woman who was given to Achilles as a prize for valor, horribly dishonored. Achilles returns his ships and refuses to fight.
ওকে, আমরা এখান থেকে মূল কথাটা কি জানো, আমাদেরকে একটু মূল কথা শেয়ার করেন সাকিব, কি হচ্ছে এখানে? স্যার নামগুলোই তো উচ্চারণ করতে পারছি না। নামগুলো একবার মনে রাখলে সুবিধা হবে। ক্যালকাস জি, স্যার। যেমন বলছে যে এই যে এত প্লেগ, এত মহামারী যে ছড়িয়ে পড়ছে গ্রিক আর্মিতে, কারণ কি? জি, স্যার। কারণ হচ্ছে অ্যাগামেমনন অ্যাপোলোকে অপমান করেছে। জি, এখন স্যার। কি উপায়? অ্যাপোলোকে ক্ষতিপূরণ দিয়ে খুশি করতে হবে। স্যার এটা আমি সিরিজটাতে দেখেছিলাম। এটা ওই সিনটা না যেখানে অ্যাগামেমননের সাথে অ্যাকিলিসের হ্যাঁ, লাগে, বলো। অ্যাকিলিসের যে প্রাইসটা সেটা যে অ্যাগামেমনন ডিমান্ড করে। হ্যাঁ, এইখানে সমস্যাটা হয় যখন অ্যাগামেমনন বলে যে ওকে, আই ক্যান গিভ ব্যাক মাই প্রাইজ অফ অনার, কিন্তু জি, জি, সাথে জি। সাথে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এটার জন্যই তো অ্যাকিলিস মনে হচ্ছে গ্রিক ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই যে জি, জি, অ্যাগামেমনন ডিমান্ড করে যে এক্ষুনি কম্পেনসেট করতে হবে, এন্ড অ্যাকিলিস জি, স্যার। অবজেক্ট করে। অ্যাকিলিস বলে যে এখন তোমাকে কোথা থেকে দেয়া হবে। জি, স্যার। তখন দুইজনের মধ্যে ঝগড়া হয়, এই যে কোয়ারেল। জি, স্যার। এই কোয়ারেলের পিছনে তাহলে কে ছিল? ছিল অ্যাপোলো। অ্যাপোলো। And Agamemnon says he will take back Briseis. Agamemnon বলছে যে আমি ব্রিসেইসকে নিয়ে নেব। A captive woman who was given to Achilles as a prize of valor. What prize? এটা হচ্ছে মেডেল অফ অনার, তার বীরত্বের পুরস্কার স্বরূপ পেয়েছিল অ্যাকিলিস। এখন এটা তো অ্যাকিলিসের জন্য অনেক বেশি অপমানের, হরিবলি ডিসঅনার্ড, মানে এটা অ্যাকিলিসের জন্য চরম অপমান। অ্যাকিলিস রিটার্ন টু হিজ শিপস এন্ড রিফিউজেস টু ফাইট। অ্যাকিলিস আর যুদ্ধ করবে না। ওকে, এখন রাহাত আছেন? রাহাত ইশতিয়াক, আসি। আচ্ছা, হাইলাইটেড জি স্যার, অংশটুকু বলেন একটু স্যার। পড়েন। হাইলাইটেড Okay, অংশটুকু একটু পড়েন। Agamemnon, yes, sir. Agamemnon has Briseis taken from Achilles, and he returns, cherishes daughters to him. ক্রাইসিস, এটার উচ্চারণ হচ্ছে ক্রাইসিস। Chryses' daughter to him. Achilles asks his mother, the goddess Thetis, to prevail on prevail on Zeus, king of the gods, to bring ruin on the Achaeans as long as Achilles doesn't fight for them. Zeus is indebted to Thetis, and he grants her request. এখানে কি হলো তাহলে একটু সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। অ্যাগামেমনন হচ্ছে অ্যাকিলিসের কাছ থেকে ব্রিসিসকে নিয়ে যায়, and he returns to him, এবং সে তাকে ক্রাইসিস ডটারকে দেয় আর কি। সে অ্যাকিলিস তার মাকে বলে, থেটিস যে তার মাকে বলে যে জিউসের কাছে বলতে, যে হচ্ছে গডদের কিং, তার মাকে এটা মানে জিউসকে এটা ইয়ে করতে বলে যেন অ্যাকিমিসের যতদিন না পর্যন্ত অ্যাকিলিস আর্মিতে ফেরত আসবে ততদিন পর্যন্ত তারা সাফার করে আর কি, তারা যেন হারতে থাকে, কোনো যুদ্ধে যেন না যেতে। এবং জিউস থেটিসকে কথা দেয় ঠিক আছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আর কি। ওকে, এই হচ্ছে বিষয়। উইথ অ্যাকিলিস আউট অন দ্য ওয়ে, যখন অ্যাকিলিস দৃশ্যে নাই, অ্যাকিলিস তো যুদ্ধে এখন করছে না, হেক্টর, চ্যাম্পিয়ন অফ দ্য ট্রোজানস, ড্রাইভস দ্য আকাইয়ানস ব্যাক টু দেয়ার পিচড শিপস। তখন হেক্টর হচ্ছে খুবই প্রবল প্রতাপের সাথে যুদ্ধক্ষেত্রে ফিরে আসে, এবং হেক্টরের ভয়ে যারা আকাইয়ান তারা কোণঠাসা হয়ে যায়, তারা তাদের জাহাজে ফেরত আসে, তারা সামনে এগোতে পারে না। ওই দিক থেকে হেক্টর তাড়া করছে আর ওরা পিছু হটছে, গ্রিকরা পিছু হটছে। যতদিন পর্যন্ত অ্যাকিলিস ছিল সামনে ততদিন পর্যন্ত ট্রোজানরা ভয়ে একদম ওয়ালের ভিতরে ঢুকেছিল। এখন অ্যাকিলিস যুদ্ধ করছে না, এখন হেক্টর সামনে এগোচ্ছে, হেক্টর আক্রমণ করছে এবং গ্রিকরা পিছু হটছে, একদম জাহাজের কাছে চলে আসছে। দ্য আকাইয়ানস বিল্ড ফোর্টিফিকেশন, জাহাজের চারদিক থেকে তারা
ওয়ালের মতো বানায়, ওই ট্রোজান ওয়ালের মতো অত শক্তিশালী অত উঁচু দেয়াল তো বানাতে পারে না, মোটামুটি ছোট একটা দেয়াল বানায়, জাস্ট মোটামুটি একটা দুর্গের মতো বানানোর চেষ্টা করে যাতে জাহাজগুলোকে রক্ষা করা যায়। বাট অ্যাট দ্য আর্জিং অফ দ্য চিফটেন্স টু ব্যাটল, তখন যখন পরিস্থিতি একটু জটিল হয়ে যায় তখন অ্যাগামেমনন আবার একদল সিনিয়র সেনাপতিকে পাঠায়, যারা ক্যাপ্টেন, বড় বড় ক্যাপ্টেন যারা ছিলেন, এইজ্যাক্স, অডিসিউস, এদেরকে পাঠায় অ্যাকিলিসকে রিকোয়েস্ট করতে যাতে অ্যাকিলিস যুদ্ধে ফেরত আসে। অ্যাগামেমনন অফার্স রিচ প্রাইজেস, অ্যাগামেমনন ওকে ক্ষতিপূরণ দিতে চায়, বাট অ্যাকিলিস রিফিউজেস দ্য অফার এন্ড রিমেইনস উইথড্রন ফ্রম ব্যাটল। কিন্তু এখনো সময় হয়নি, এখনো অ্যাকিলিসের অপমানের প্রতিশোধ নেওয়া হয়নি, এই জন্য অ্যাকিলিস যুদ্ধে ফিরবে না। Achaean fortifications are breached, তখন হেক্টরের নেতৃত্বে ট্রোজানরা উজ্জীবিত হয়ে জাহাজের প্রায় কাছাকাছি চলে আসে। ওদের যে ওয়ালটা বানায় জাহাজগুলো রক্ষার জন্য, সেই ওয়াল ভেঙে ফেলে একদিক দিয়ে, and many of the greatest remaining Achaean warriors are wounded, যেটা আমরা আমাদের বুক 11-এ দেখতে পাই, যে প্রচুর বড় বড় যত গ্রিক সোলজার আছে, ডায়োমিডিস, অডিসিউস, এইজ্যাক্স, ইউরিপিলিস, এরা সবাই আহত, সিরিয়াসলি ইনজুর্ড। তখন অ্যাকিলিসেস বিলাভেড কম্প্যানিয়ন পেট্রোক্লাস নেস্টরের কাছে যায়। নেস্টর তারপর ওকে কনভিন্স করে যে যাও, তুমি অ্যাকিলিসের কাছ থেকে যুদ্ধের পোশাক নাও, যুদ্ধের পোশাক নিয়ে তুমি অ্যাকিলিস সেজে যুদ্ধের ময়দানে যাও। অ্যাকিলিসেস বিলাভেড কম্প্যানিয়ন পেট্রোক্লাস begs to Achilles to do something to help their fellow soldiers. পেট্রোক্লাস প্রথমে অ্যাকিলিসকে অনেক কাকুতি মিনতি করে যাতে অ্যাকিলিস যুদ্ধে ফিরে আসে, কিন্তু অ্যাকিলিস রাজি হয় না। হি আস্কড দ্যাট হি বি অ্যালাউড টু পুট অন অ্যাকিলিসেস আর্মার, যে তুমি গেলে আমরা বেঁচে যেতাম, যেহেতু তুমি যাচ্ছ না তোমার যুদ্ধের পোশাকটা দাও, আমি নিজেই তুমি সেজে যুদ্ধে যাব। পেট্রোক্লাস অ্যাকিলিস সেজে যুদ্ধের ময়দানে যাবে, কেন? সো দ্যাট দ্য ট্রোজান উইল থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ রিটার্ন, ট্রোজানরা ভাববে তুমি এসছো। পেট্রোক্লাস বলছে যে ট্রোজানরা ভাববে অ্যাকিলিস হ্যাজ রিটার্ন। অ্যাকিলিস গ্রান্টস দ্য রিকোয়েস্ট, অ্যাকিলিস বলে ঠিক আছে, তোমার রিকোয়েস্ট অনুরোধ রাখা হলো, বাট ওয়ার্নস পেট্রোক্লাস টু রিটার্ন ওয়ান্স হি হ্যাজ ড্রিভেন দ্য ট্রোজানস ব্যাক ফ্রম দ্য শিপস। কিন্তু শর্ত ছিল, যখন ট্রোজানরা পালিয়ে যাবে সাথে সাথে যেন পেট্রোক্লাস ফেরত আসে, সরাসরি যেন অ্যাকিলিসের কাছে ফেরত আসে। পেট্রোক্লাস drives the Trojans back all the way to their own city walls. পেট্রোক্লাসকে দেখে ট্রোজানরা মনে করে এই তো অ্যাকিলিস ফেরত আসছে, ভয়ে সবাই দৌড় দেয়, তারা তাদের ওয়ালের কাছে চলে যায়। বাট দেয়ার হেক্টর কিলস হিম উইথ দ্য হেল্প অফ অ্যাপোলো, কিন্তু পেট্রোক্লাস ওর নিষেধটা অমান্য করে, সে তাড়িয়ে দিয়ে ফেরত না এসে বরং সামনে চলে যায়। পেট্রোক্লাস ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট, সে যুদ্ধের নেশায় আক্রমণ করে, প্রচুর ট্রোজান সৈন্য পেট্রোক্লাসের হাতে নিহত হয়। তখন অ্যাপোলো, ইউফরবাস আর অ্যাপোলো, এই তিনজন মিলে পেট্রোক্লাসকে মেরে ফেলে। হেক্টর স্ট্রিপস হিজ আর্মার এন্ড পুট ইট অন হিমসেলফ, হেক্টর পেট্রোক্লাসের গা থেকে অ্যাকিলিসের আর্মার খুলে নিজে পড়ে। and the Achaeans barely managed to save Patroclus's body from desecration, এবং মেনেলাইয়াস, এইজ্যাক্স ওরা খুব কষ্ট করে কোনো মতে পেট্রোক্লাসের ডেড বডিটা ফিরিয়ে নিয়ে আসে অ্যাকিলিসের কাছে। অ্যাকিলিস যখন দেখে পেট্রোক্লাস নিহত তখন অ্যাকিলিসের মাথা তো একদম নষ্ট। অ্যাকিলিস গোজ berserked with grief and rage, অ্যাকিলিস কোনোভাবেই তার রাগকে কন্ট্রোল করতে পারে না। Thetis warns him that if he kills Hector, Thetis ওকে সাবধান করে যে অ্যাকিলিস তুমি যদি হেক্টরকে মেরে ফেলো, you will die soon, he will die soon afterwards. অ্যাকিলিস doesn't care, অ্যাকিলিস বলছে আমার কাছে প্রতিশোধ নেওয়াটাই বড়, even more valuable than my life. অ্যাকিলিস accept his own life as the price for revenge, সে বলছে আমি যদি আমার জীবনের বিনিময়ে যদি আমি প্রতিশোধ নিতে পারি তবে তাই হোক। এরপর অ্যাকিলিসের সাথে অ্যাগামেমননের যে ঝগড়াটা ছিল, দ্য লেজেন্ডারি কোয়ারেল বিটুইন অ্যাগামেমনন এন্ড অ্যাকিলিস অবশেষে শেষ হয়
the end of the quarrel, Hephaestus অ্যাকিলিসকে নতুন আর্মার, নতুন শিল্ড বানিয়ে দেয়। তারপর অ্যাকিলিস চার্জেস ইনটু ব্যাটল, যেটা আমরা পড়েছি আমাদের লেকচার 6-এ। লেকচার 6-এ আমরা পড়েছি দ্য ডিস্ট্রাকটিভ ফিউরি অফ অ্যাকিলিস। অ্যাকিলিস কিভাবে ম্যাসাকার করতে থাকে। Achilles charges into battle, slaughtering Trojans left and right, routing the Trojan army almost single-handedly, one-man army. Achilles একাই পুরো ট্রোজান আর্মিকে তছনছ করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয়। He meets Hector. অ্যাকিলিসের সাথে নানা ঘটনাক্রমে হেক্টরের সাথে দেখা হয়। হেক্টর, যদিও প্রথমে হেক্টর ওয়াজ কনফিডেন্ট যে সে অ্যাকিলিসকে হারাতে পারবে, কিন্তু পরবর্তীতে হেক্টর দুর্বল হয়ে যায়, মানসিকভাবে দুর্বল হয়ে যায়। হেক্টর পিছু হটতে থাকে, পালাতে থাকে অ্যাকিলিসের কাছ থেকে। অ্যাকিলিস তাড়া করছে, হেক্টর পালাচ্ছে, অ্যাকিলিস তাড়া করছে, হেক্টর পালাচ্ছে। পুরো ইলিয়াম নগরীর বাউন্ডারি জুড়ে এরা 3 বার চক্কর দেয়, থ্রাইস। অ্যাকিলিস চেজেস হেক্টর অ্যারাউন্ড দ্য সিটি থ্রাইস, 3 টাইমস, এবং কিলস হিম ইজিলি, এবং খুব সহজেই হেক্টরকে মেরে ফেলে। He then drags the body from the back of his chariot. তারপর আপনারা যারা দেখেছেন, ট্রয় মুভিটা দেখেছেন অথবা ট্রয় সিরিয়ালটা দেখেছেন, কিভাবে নির্মম ভাবে অ্যাকিলিস ঘোড়ার গাড়িতে টেনে হিচড়ে নিয়ে যায়, রানিং ল্যাপস অ্যারাউন্ড দ্য সিটি অফ ট্রয়। ট্রয় নগরীর চারপাশ দিয়ে, বাউন্ডারি দিয়ে কয়েকবার। হেক্টর লাস্টকে তো একটা হুকের সাথে ইয়া করে তারপর নিয়ে যায় ছেঁচড়া। হেক্টরের পায়ের সাথে, হেক্টরের পায়ের সাথে ঢুকিয়ে। জি জি জি। Running laps around the city of Troy so that Trojans can watch as their champion's body is horribly desecrated. ট্রোজানদের সবচেয়ে প্রিয় নেতা, সবচেয়ে প্রিয় সেনাপতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রায়ামের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই হেক্টর। এই হেক্টর, দ্য মেইনস্টে অফ ইলিয়াম, তাকে এমন ভাবে অপমান করছে তার মৃতদেহটাকে। এটা দেখে ট্রোজানরা ভয়ে শিউরে ওঠে। আচ্ছা, এরপর এই পার্টটুকু কে পড়বেন? সুমাইয়া, সুমি আছেন? ইয়েস স্যার। দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। একটু পড়েন তো অ্যাকিলিস রিটার্নস থেকে। Achilles returns to the Achaean camp, where he holds magnificent funeral games of Patroclus. He continues to abuse Hector's crops. Zeus sends Thetis to all Achilles that he must accept the ransom that Priam, king of Troy and father of Hector, will offer in exchange for Hector's body. আচ্ছা, একটু আমাদেরকে একটু এখান থেকে কিছু বুলেট পয়েন্ট আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। স্যার, যখন মানে কিং প্রাইম যখন আসে হচ্ছে বডি, হেক্টরের বডি নিতে, তখন হচ্ছে অ্যাগামেমনন অ্যাকিলিসকে বলে তুমি জানাওনি কেন, আমরা হচ্ছে প্রাইমকে রেখে দিয়ে মানে র্যানসম চাইতাম। এই জিনিসটা এখানে ইয়া করতে চাইছে। অ্যাকিলিস তো হেক্টরের ডেড বডিটা টেনে ছিছড়ে নিয়ে গেল, একদম ট্রয় ইলিয়াম নগরী থেকে টেনে একদম ওদের ক্যাম্প পর্যন্ত নিয়ে গেল পুরো ডেড বডিটাকে। তারপর মাটিতে ফেলে রেখে ওই পেট্রোক্লাসের স্মরণে একটা ফিউনারাল গেমস এর আয়োজন করে। এটা ওই গ্রিকদের একটা কালচার ছিল, যখন কেউ মারা যেত, যখন বড় বীর কেউ, বিখ্যাত কেউ যখন মারা যেত, তখন তার সম্মানে তারা একটা ক্রীড়া প্রতিযোগিতা, গেমস প্রতিযোগিতা, একটা কম্পিটিশন আয়োজন করত। হি কন্টিনিউস টু অ্যাবিউজ হেক্টরস কর্পস। হেক্টরের যে ডেড বডি, সেটাকে সে দিনে কয়েক শতবার অত্যাচার করতো সেই ডেড বডির উপর। হয়তো দেখা যাবে যে বর্ষা দিয়ে গেঁথে ফেলতো, অথবা সে যতবার তার তাঁবুতে ঢুকতো একবার করে সে ডেড বডিটাকে অ্যাটাক করত।
আবার যখন বের হতে আবার অ্যাটাক করতো। 11 দিন ধরে সে হেক্টরের মৃতদেহের উপর অত্যাচার করতে থাকে। বর্ষা, ছুরি, তলোয়ার, এমন কোনো অস্ত্র নাই যা হেক্টরের ডেড বডির উপর প্রয়োগ করা হয় নাই। হেক্টরের বডিটা প্রায় ক্ষতবিক্ষত হয়ে যেত যদি না অ্যাপোলো সেটাকে প্রোটেক্ট করত। অ্যাপোলো প্রোটেক্টেড হেক্টরস কর্পস, নইলে হেক্টরের ডেড বডি পুরো টুকরো টুকরো হয়ে যেত। জিউস সেন্ডস থেটিস to tell Achilles that he must accept the ransom from that Priam, king of Troy, and the father Hector will offer in exchange for Hector's body. জিউস বলছে যে হেক্টরের ডেড বডির উপর অনেক অত্যাচার হলো, আর অত্যাচার করা যাবে না। হেক্টরের ডেড বডিটা নিতে ওর বাবা আসবে, কিং প্রায়াম আসবে, প্রচুর ধন সম্পদ নিয়ে আসবে, ও যেন টাকা পয়সা রেখে ওর ডেড বডিটা ফেরত দিয়ে দেয়। এই হচ্ছে এখনকার কথা। ইট ওয়াজ দ্য অর্ডার অফ জিউস. Zeus sent Achilles' mother, Thetis, ransom from King Priam and release the dead body. This is the point here. Okay. জি স্যার। Okay. পরের পয়েন্টটাও একটু পড়েন, এই যে হাইলাইট করলাম। Priam himself এখান থেকে। জি স্যার। Priam himself comes to see Achilles, the man who has slaughtered so many of his sons, and Achilles suddenly is reminded of his own father who, as Priam has, will outlive his most beloved son. ওকে, আমরা এই পার্টটা দেখেছিলাম হচ্ছে লেকচার 7 এ। লেকচার 7 আমরা যখন বুক 24 পড়লাম, যে প্রায়াম কিভাবে অ্যাকিলিসের মনে ইমোশন জাগ্রত করছে। প্রায়ামকে দেখে অ্যাকিলিস তার বাবার কথা মনে পড়ছে। প্রায়াম আসছে, প্রায়াম এসে তার সন্তানদের ঘাতক, হত্যাকারী। এই অ্যাকিলিস প্রায়ামের বহু সন্তানকে হত্যা করেছে, অথচ সেই হত্যাকারীর হাতে সে চুমু খাচ্ছে। চুমু খেয়ে সে হেক্টরের ডেড বডিটা ফেরত চাচ্ছে। এমন ভাবে প্রায়াম কথা বলতে থাকে, এমন ভাবে প্রায়াম অ্যাকিলিসের মনে ইমোশন ইভোক করে, ইমোশন জাগিয়ে তোলে, যে অ্যাকিলিস ইমোশনাল হয়ে যায়। অ্যাকিলিস গেটস ইমোশনাল। অ্যাকিলিস তার বাবার কথা মনে 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 পড়ে। এখানে আমরা অ্যাকিলিসের অন্যরকম একটা, জি বলেন স্যার। আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে সে তো অ্যাকিলিস তো মারলো হেক্টরকে, তারপর লাশটা নিয়ে যাওয়ার লজিক কি? মানে লাশটা কেন নিয়ে গেল? কারণ হেক্টরকে মারার পর অ্যাকিলিসের রাগটা কমে নাই। অ্যাকিলিসের মাথায় তখনও রাগ জ্বলছে, মানে অ্যাকিলিস কুড নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। তারপর অ্যাকিলিস যখন অ্যাকিলিস জানতে পেরেছিল যে পেট্রোক্লাসের ডেড বডিটা নিতে দেয় নাই হেক্টর। জি স্যার। আশেপাশে তো গ্রিকরা ছিল। ওই যে হেক্টর বলেছিল পেট্রোক্লাসকে, ইওর ডেড বডি উইল লাই হিয়ার, তোমার ডেড বডি শেয়াল কুকুরে খাবে, শকুনে খাবে, তোমার ডেড বডি নিতে দেওয়া হবে না। সেই কথাটা অ্যাকিলিসের খুব গায়ে লাগছে। স্যার তাহলে ইন কেস যদি কিং প্রায়াম না আসতো, তাহলে কি অ্যাকিলিসও সেম কাজ করতো? অ্যাকিলিস সেম কাজ করতো না, কারণ জিউস ওকে অলরেডি অর্ডার। ওকে, যদি না আসতে পারতো তাহলে মেবি হেক্টর জিউসের অর্ডার ছিল আর কি। স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন। অ্যাপোলো যে হেক্টরের বডি কি একটু বাঁচাইছিল, সেটা কি অ্যাকিলিস বুঝতে পারছিল? অ্যাকিলিস অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারার কথা, কারণ 11 দিন ধরে অত্যাচার করার পরেও যখন ডেড বডিটা অত বেশি ইনজুর না, ড্যামেজ না, তখন তো তার বোঝার কথা। কিন্তু এমনিতেই তো অ্যাপোলোর প্রতি ও অনেক বেশি অ্যাংরি। এই ক্ষেত্রে তো আর অ্যাকিলিসের কিছু করার নাই। ইফ দ্য ডেড বডি ইজ প্রোটেক্টেড বাই হেভেনলি ফোর্স, এক্ষেত্রে তো অ্যাকিলিসের কিছু করার নাই। অ্যাকিলিস জানলেও কি করবে বলেন? এবং এটা যখনই সে জানতে পারে, যদি সে জেনে যায়, তাহলে কি তার রাগ কি কমবে? এইভাবে চিন্তা করেন যে অ্যাকিলিস প্রথম থেকেই বুঝতে পারছে যে এত আঘাত করার পরেও হেক্টরের ডেড বডি তেমন কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে অ্যাকিলিসের রাগটা থাকবে না অনেকক্ষণ?
অ্যাকিলিস দেখছে যে এই ডেড বডিটাকে আমি যতই কোপ দিচ্ছি, যতই আঘাত করছি, বর্ষা দিয়ে একদম ঢুকিয়ে দিচ্ছি, টুকরো টুকরো করার চেষ্টা করছি, কিন্তু ডেড বডি কিছু হচ্ছে না। তখন তো অ্যাকিলিসের রাগ আরো বাড়ার কথা না? এটাও আপনি একটা কারণ বলতে পারেন যে 11 দিন ধরে, ফর 11 days, অ্যাকিলিস ট্রাইড টু, পুরো একদম সে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছে। মানে আপনি অ্যাকিলিসের জায়গায় যদি মানে একটু নিজেকে রাখার চিন্তা করেন, যে আপনার ধরেন আপনারই কাছের কোনো মানুষকে কেউ একজন হয়তো মানে খুব অত্যাচার করেছে বা মেরে ফেলেছে, তখন আমরা কিন্তু আমাদের রাগটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারি না। আমাদের মনে হয় আমি যদি সুযোগ পাইতাম আমি কুচি কুচি করে ফেলতাম। কিন্তু আপনি যখন দেখছেন যে আপনি কুচি কুচি করতে পারছেন না, তখন আপনার কেমন লাগবে? অ্যাকিলিস, এটা হতে পারে, এটা একটা অ্যাসাম্পশন যে as Apollo was protecting the dead body of Hector, অ্যাকিলিস দেখতে পাচ্ছে যে আমি কোপ দিচ্ছি, আমি আঘাত করছি, কিন্তু ডেড বডির কোনো ক্ষতি হচ্ছে না, বিকজ ইট ইজ সেভড বাই অ্যাপোলো। এই জন্যই হয়তো 11 দিন ধরে হেক্টরের ডেড বডির উপর অত্যাচার হয়, এটাও একটা কারণ হতে পারে। তবে এখানে মূল কথাটা হচ্ছে অ্যাঙ্গার। আপনি যদি রেগে যান, আপনার মধ্যে যদি রাগ জমে থাকে, তাহলে আপনি ইউ উইল বি এ বিটার পারসন, আপনি একজন ডিস্ট্রাকটিভ বিটার পারসনে পরিণত হবেন। তখন আপনি কোনো ভালো কিছুতে কিন্তু মনোনিবেশ করতে পারবেন না। হি আন্ডারস্ট্যান্ড হোয়াট হি হ্যাজ ডান, অ্যাকিলিস বুঝতে পারে, অ্যাকিলিস আস্তে আস্তে বুঝতে পারে, ওর রাগটা যখন কমতে থাকে, রাগ কমতে কমতে ও রিয়েলাইজ করে, ও বুঝতে পারে, হি আন্ডারস্ট্যান্ড, অ্যাকিলিস আন্ডারস্ট্যান্ডস হোয়াট হি হ্যাজ ডান, সে কি করেছে, তার নিজের ভুল সে বুঝতে পারে, তার অপরাধ কত গুরুতর এটা সে বুঝতে পারে। and his rage and grief give way to compassion, আস্তে আস্তে তার মধ্যে আবেগের সৃষ্টি হয়, কম্প্যাশন, দরদ আসে, প্রিয়ামের প্রতিও সে ইমোশনাল হয়। ইভেন আপনারা যদি দেখেন ওই ট্রয় মুভিটা দেখেন, ট্রয় মুভিতে কিন্তু যখন ব্র্যাড পিট, এরিক বানার ডেড বডিটা, ব্র্যাড পিট ছিল অ্যাকিলিস, এরিক বানা ছিল হেক্টর। ব্র্যাড পিট যখন এরিক বানার ডেড বডিটা ফেরত দিচ্ছে, তখন কিন্তু সে ধরে কাঁদে। মানে গ্রেট অ্যাকিলিস অলসো ক্রাইস। মানে ওই পার্টটা আমাদের জানা জরুরি, যে অ্যাকিলিসকে আমরা শুধু একজন হার্টলেস কিলিং মেশিন আর মনস্টার হিসেবে প্রেজেন্ট করলে এটা কিন্তু ভুল হবে। অ্যাকিলিসের মধ্যে যে মানুষ ছিল লুকানো, সেটাকেও আমাদের খুঁজে বের করতে হবে। অ্যাকিলিস রিটার্নস দ্য বডি এন্ড অফার্স আ সিজ ফায়ার, একটা টেম্পোরারি চুক্তি হয় যে কেউ কাউকে আক্রমণ করবে না, সো দ্যাট দ্য ট্রোজানস ক্যান ব্যারি হেক্টর, হেক্টরের যাতে ফিউনারাল ঠিক মতো হয়, ওর ডেড বডিটা যেন ঠিক মতো ওরা দাহ করতে পারে অথবা পুঁতে ফেলতে পারে। ওদের তো কালচার ওরাই করে, ওরা প্রথমে ডেড বডিটাকে বার্ন করে, ডেড বডিটাকে প্রথমে মানে পোড়ায়, তারপর যে দেহাবশেষ সেটাকে একটা পাত্রে ভরে সেই পাত্রটা মাটির নিচে পুঁতে রাখে। With the word of Achilles as their guarantee, the Trojans take 11 days, আবার 11 দিনের একটা গ্যাপ হয় যুদ্ধের, to give Hector a proper mourning and funeral. গিভিং প্রপার মর্নিং, এটা হচ্ছে গ্রিকদের একটা কালচার। গ্রিকে যখন বড় কেউ মৃত্যুবরণ করে, তখন বেশ কয়েকদিন ধরে কান্নাকাটির আয়োজন হয়। মানে ডেড বডির যে রিমেইনিং, সেই রিমেইনিং কে ঘিরে এরা একসাথে অনেকক্ষণ কাঁদে, মানে মানুষ ডেকে নিয়ে আসে এবং একসাথে বহু মানুষ একসাথে হয়ে তারা কান্নাকাটি করে। এই যে মর্নিং, এটাকে বলে মর্নিং, শোক প্রকাশ করা, বিলাপ করা, এটা কিন্তু ওদের কালচারের একটা পার্ট। এটা আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে কিভাবে আমাদের ধর্মে যেমন কান্নাকাটিটাকে ডিসকারেজ করা হয়, বলা হয় যে লাশের পাশে কাঁদা ঠিক না, কিন্তু গ্রিকরা এটা মনে করতো যে লাশের পাশে যত বেশি কান্নাকাটি করা হবে, সেই লাশের মর্যাদা ইন আফটার ওয়ার্ল্ড তত বৃদ্ধি পাবে। অ্যাজ দ্য এপিক এন্ডস, হোমারের এপিকটা শেষ হচ্ছে, দ্য ফিউচার ইজ ক্লিয়ার, ভবিষ্যৎটা পরিষ্কার।
আমরা সবাই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই। আমরা জানি অ্যাকিলিসের কোথায় মৃত্যু হবে। অ্যাকিলিস কিন্তু মারা যায় না, অ্যাকিলিস কিন্তু ইলিয়াডে মারা যায় না। ভুলে আবার অ্যাকিলিসকে মেরে ফেলবেন না, তাহলে কিন্তু ভুল হবে। অ্যাকিলিস উইল নট ডাই ইন ইলিয়াড। হোমারের ইলিয়াডে অ্যাকিলিসের মৃত্যু হয় না। স্যার বলেন। এমনি এমনি ট্রয়ের গল্পে তো অ্যাকিলিস মারা যায়। হ্যাঁ, সেটা তো পরে, কিন্তু কিন্তু ওটা পরে। মানে ইলিয়াড এই মহাকাব্যে অ্যাকিলিস মারা যায় না। তবে অ্যাকিলিস কিভাবে মরবে, কার হাতে মরবে তা আমরা জানি। স্যার ইলিয়াড তো জাস্ট হেক্টরের মৃত্যু পর্যন্তই। হ্যাঁ, হেক্টরের মৃত্যু, হেক্টরের ফিউনারাল হয়ে গেল আর শেষ। অ্যাকিলিস উইল নট লিভ টু সি দ্য ফল অফ ট্রয়। এই ট্রয় নগরী ধ্বংস হওয়ার আগেই অ্যাকিলিস মারা যাবে। এটা মোটামুটি ভবিষ্যৎবাণী ঠিক হয়ে যায় যে স্কাইয়ান গেটের সামনে অ্যাপোলো আর প্যারিসের হাতে অ্যাকিলিসের মৃত্যু হবে। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী, কিন্তু এটা শেষ হওয়ার আগে, এটা ওই পর্যন্ত যাওয়ার আগেই আমাদের এপিক শেষ হয়ে যায়। বাট দ্য সিটি ইজ ডুমড ননদেলেস। কিন্তু এটা মোটামুটি শিওর হতে পারি যে ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে। অল বাট আ হ্যান্ডফুল অফ আর পিপল উইল বি স্লটার্ড। হাতে কিছু অল্প কিছু মানুষ বেঁচে থাকবে, আর বেশিরভাগ মানুষই তারা দে উইল বি স্লটার্ড, তারা নিহত হবে। এন্ড দ্য সিটি উইল বি ওয়াইপড অফ দ্য ফেস অফ দ্য আর্থ। পৃথিবীর বুক থেকে। স্যার এটা তো অবভিয়াস ছিল, কারণ হেক্টর মরে যাওয়ার পর প্যারিস তো অতটা রেসপন্সিবল না যে পুরো ট্রয় সামলাতে পারবে। বিষয়টা কি যে যেখানে ট্রয় নগরীটা প্রতিষ্ঠা হয়েছিল আসলে ওইখানে প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল না। ইট ওয়াজ নট সাপোজ টু বি বিল্ট অ্যাট ট্রয়। এটার প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল ইটালিতে, কিন্তু ভুল করে বা অনেকটা জিদ করেই সেই ট্রয় এরিয়াতে, ইন দ্য এরিয়া অফ ট্রয়, এই ট্রয় নগরীতে ইলিয়াম শহরের প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এটা প্রতিষ্ঠা করার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি বিল্ট ইন ইটালি, ইন রোম, কিন্তু তারা এই জায়গায় প্রতিষ্ঠা করে। সেই জন্য ফেট, এটা ফেট ডিসাইড করে যে এই সিটি বেশি দিন টিকবে না। আজ হোক কাল হোক এই শহর ধ্বংস হয়ে যাবে, কোনো না কোনো কারণে এই শহর ধ্বংস হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ট্রয়ের যে সিরিজটা আমি দেখেছি, সেই সিরিজে বলা হয় যে প্যারিস যদি ফিরে আসে তাহলে পুরো ট্রয়ের উপর একটা চয়েস হবে। এটা কি সত্যি ছিল স্যার? হ্যাঁ, এটা হচ্ছে প্যারিস ওয়ান অফ দ্য রিজনস। সিরিজে অনেক কিছু গ্লোরিফাই করা হয়েছে স্যার, আমি জাস্ট ক্লিয়ার করার জন্য। না, বিষয়টা কি যে বিষয়টা হচ্ছে, মূল কথা হচ্ছে ফেট হ্যাজ ডিসাইডেড দ্য ফেট অফ ট্রয়। ট্রয় নগরী ধ্বংস হবে। এখন ট্রয় নগরী ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে প্যারিস একটা কারণ। বলা ছিল যে প্যারিস যদি রিটার্ন করে তাহলে ট্রয় নগরী ধ্বংস হবে। প্যারিস তো অবশ্যই রিটার্ন করবে। হেলেন যদি আসে তাহলে ট্রয় নগরী ধ্বংস হবে। হেলেন তো আসবেই। তারপরে গ্রিকরা যদি আক্রমণ করে, গ্রিকদের হাতে ধ্বংস হয়ে যাবে ট্রয়। গ্রিকরা তো আক্রমণ করবেই। এই মোটামুটি সব এরা সবাই জানতো। একদম ট্রয় নগরীর সূচনা লগ্ন থেকেই এটা ট্রয় নগরীর প্রতিটা মানুষ জানতো যে এই ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে। সবাই জানতো। ইভেন হেক্টরও ভালো করে জানতো যে ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে, তারপরও সে যায় নাই। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে জানার পরেও সে আত্মসমর্পণ করে নাই। সে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গেছে। হেক্টরকে কেন বেশিরভাগ মানুষ পছন্দ করে? হেক্টরকে বেশিরভাগ মানুষ পছন্দ করে তার ফ্যামিলির প্রতি তার যে লয়্যালটি সেটার জন্য, তার ওয়াইফের প্রতি তার যে লয়্যালটি এটার জন্য, তার কান্ট্রির প্রতি যে লয়্যালটি তার জন্য। হেক্টর চাইলে কিন্তু সারেন্ডার করতে পারতো, কম্প্রোমাইজ করতে পারতো, কিন্তু হেক্টর কোনো সারেন্ডার বা কম্প্রোমাইজ করে নাই। হেক্টর জানতো যে এই শহর দিস সিটি ইজ ডুমড, দ্য ইলিয়াম ইজ ডুমড, এই শহর আজ হোক কাল হোক ধ্বংস হয়ে যাবে। তবে ওর কথা হচ্ছে, আমি যদি আমার জীবনের বিনিময়ে আমি আমার শহরটাকে যদি একদিন বেশি বাঁচাতে পারি। কেন তার জীবনটাকে বিসর্জন দিল?
জাস্ট টু এক্সটেন্ড দ্য ডিস্ট্রাকশন, একটু ডিলে করার জন্য। হেক্টর কিন্তু চাইলেও পারতো না। ইট ওয়াজ ইম্পসিবল ফর হেক্টর টু সেভ দ্য সিটি। আলটিমেট কতখানি ডেসপারেট হইলে একজন মানুষ তার শহর যেন আর 2টা দিন বেশি টিকে থাকে, শহরের মানুষ যেন আর 2 দিন বেশি বাঁচতে পারে, আর 2 দিন বেশি যেন নিঃশ্বাস নিতে পারে, এই জন্য তার জীবনটাকে সে বিসর্জন দিচ্ছে। এই যে দ্য স্যাক্রিফাইস জাস্ট টু এক্সটেন্ড দ্য ইনএভিটেবল ডিস্ট্রাকশন, যা ঘটবে তো ঘটবেই, কিন্তু নিশ্চিত পরাজয়, নিশ্চিত ধ্বংস জেনেও নিজের জীবনটাকে বিসর্জন দেয়া, যাতে ট্রয়ের মানুষজন আর কিছুদিন বেঁচে থাকতে পারে। Just to ensure that the people of Troy will live few more days. হেক্টরের জীবনের বিনিময়ে যদি মানুষ আর কয়েকটা দিন বেশি বাঁচে, এখানে আমরা বলতে পারি যে 11 দিন, এই যে 11 days, হেক্টর তার মৃত্যুর মধ্য দিয়ে 11 দিন, 11 days, it was a gift from Hector, এই শহরটা আরো 11 দিন টিকে থাকবে, শহরের মানুষ আরো 11 দিন নিঃশ্বাস নিতে পারবে, বেঁচে থাকবে। এই যে ডেসপারেট অ্যাকশন, এই বিষয়টা আমাদের একটু ফিল করা জরুরি, যে হেক্টর ওর যে হেক্টরের স্যাক্রিফাইসটা আমাদের একটু হলেও অ্যাপ্রিসিয়েট করতে হবে, যে নিশ্চিত ধ্বংস জেনেও সে যুদ্ধ করে যাচ্ছে, সে কিন্তু আত্মসমর্পণ করেনি। হেক্টর কিন্তু চাইলে সিচুয়েশনটা নিজের কন্ট্রোলে রাখতে পারতো, নিজের সম্মানকে একটু হানি করে, নিজের ডিগনিটিটাকে একটু কমিয়ে সে চাইলে কিন্তু বেঁচে থাকতে পারতো, সে কিন্তু সারেন্ডার করতে পারতো। বাট হেক্টর, like Achilles, Hector wants the same thing, glory. তার কাছে death is not so important like glory. মৃত্যুর চাইতে সম্মান বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রয়োজন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের হেল্প করবে। আমি আজকে এই যে এটা দেখলেন, এই সামারিটা মাথায় রাখবেন, এটা তাহলে কাহিনীটা অল্প কথায় আপনারা রিভিউ করতে পারবেন, আলোচনা করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ক্লিফস নোটের ওভারভিউটা দেয়া আছে, এটার পরে দেয়া আছে হচ্ছে স্পার্ক নোটের ওভারভিউটাও দেয়া আছে, আপনারা দুটো দেখে নেবেন, তাহলে কাহিনী বুঝতে সুবিধা হবে। বানানে একটু আলাদা থাকতে পারে, যেমন ক্লিফস নোটে হেক্টরকে কে দিয়ে লিখেছে, হেক্টর কে দিয়ে, আবার স্পার্কস নোটসে যদি যান, স্পার্কস নোটসে হেক্টরকে আবার সি দিয়ে লিখেছে। আপনারা বানানটা লক্ষ্য করবেন, হচ্ছে ইভিরিউ যে বানানটা লিখেছেন ওই বানানটাই আপনারা প্রেফার করবেন। আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড নলেজ দেওয়ার জন্য দেখবেন আপনাদের গুগল ক্লাসরুমে এই ইলিয়াড লিটারি ব্যাকগ্রাউন্ড নামে একটা হ্যান্ডআউট অ্যাভেলেবল আছে, এটা আমি আপনাদের মেসেঞ্জারেও দিয়ে দিব। এখানে আপনারা কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাবেন যদি আপনারা আগ্রহী হন, ইফ ইউ আর ইন্টারেস্টেড। এটা হচ্ছে এক্সট্রা। যদি আপনার ট্রোজান ওয়ার সম্পর্কে, গ্রিক মিথোলজি সম্পর্কে আরেকটু বেশি জানার ইচ্ছা থাকে, এখানে সংক্ষেপে আছে, খুব অল্প কথায়, only 5 pages, এটা আপনাদের জন্য উপকারে লাগবে। এখানে আপনারা দেখেন লেখা আছে যে দ্য ট্রোজান ওয়ার, এখান থেকে আপনারা যদি দেখেন, an epic poem is a long narrative that relates the deeds of the heroes. এটা আমরা কিন্তু বলেছি, আমাদের লেকচার 1 এও বলেছি। The stories of the Trojan War were compiled in an by the author Homer. এই ট্রোজান যুদ্ধের
অনেকগুলো ঘটনা, অনেকগুলো গল্প আমরা এই ইলিয়াডে কম্পাইলড পাই। মানে ইলিয়াড এই they are among the oldest stories in literature. পৃথিবীতে যত গল্প আছে ডকুমেন্টেড, এদের মধ্যে এই হোমারের গল্প ইলিয়াড এটা হচ্ছে সবচেয়ে পুরাতন গল্পগুলোর মধ্যে একটা। হোমারের ইলিয়াডের থেকেও একটা পুরাতন গল্প আছে। হোমারের ইলিয়াড অবশ্যই অনেক পুরাতন, কিন্তু এর থেকেও পুরাতন একটা গল্প আছে। আপনারা কি কেউ বলতে পারবেন পৃথিবীতে সবচেয়ে পুরাতন সাহিত্য বলতে পারবেন আপনারা নাম? স্যার বিওএলফ। বিওলফের থেকেও তো পুরাতন এটা। আমরা যে ইলিয়াড পড়ছি এটা তো বিওলফের থেকেও পুরাতন। এটা তো বয়স প্রায় 3000 বছর। বিওলফের বয়স তো 1200 বছর। এটা বিওলফের থেকে অনেক পুরাতন। এই ইলিয়াডের থেকেও পুরাতন একটা আছে যেটা জাহাঙ্গীরনগরে পাঠ্য আছে, গিলগামেশ। গিলগামেশ, মজার ব্যাপার হচ্ছে গিলগামেশের যে মূল চরিত্র, এই মূল চরিত্রের সাথে অ্যাকিলিসের মিল পাওয়া যায়। এটা আপনারা যদি সময় পান দেখে নেবেন। গিলগামেশ, এই হোমারের ইলিয়াড এটা হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট এক্সটেন্ট, মানে ডকুমেন্টেড সেকেন্ড ওল্ডেস্ট। While these tales are clearly mythological, এই গল্পগুলো হচ্ছে রূপকথার গল্প। মানে অনেক এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো আমরা হয়তো বাস্তবে খুঁজে পাই না। যেমন এখানে গডস এন্ড গডেসদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এটা তো আসলে বাস্তবে ওইভাবে নট পসিবল। Clearly mythological. Historians believe there really a Trojan War. একটা সময় সত্যি সত্যি একটা যুদ্ধ হয়েছিল ট্রোজান ওয়ার নামে। That took place about 1200 BC. 1200 BC. ভালো করে খেয়াল করেন, আমরা ওই একটু আগে ক্লাসের শুরুতে যখন আমি এই যে ইরাটোস্থিনিসের কথা বলছিলাম, ইরাটোস্থিনিস উনি বলেছিলেন হোমারের জন্ম মেবি ইন 1184 BC। সেই হিসাবে আমরা যদি চিন্তা করি এর 6 বছর আগে বিফোর ক্রাইস্ট। এগুলোর নিয়ম হচ্ছে বছরগুলো কমতে থাকে। এমনিতে আমাদের বছর যেমন বাড়তে থাকে 2019, 2020, 2021, বিফোর ক্রাইস্ট হচ্ছে কমতে থাকে, ইট ইজ ডিক্রিজিং। সেই হিসেবে আমরা যদি 1184 BC চিন্তা করি, আর এখানে বলা হচ্ছে ট্রোজান ওয়ার হয়েছিল 1200, এটা কিন্তু ওল্ড। 1200 কিন্তু এটার আগে এসেছে। তার মানে সেই হিসেবে হোমার জন্মগ্রহণ করার আরো 16 বছর আগে, 16 বছর আগে, 16 years ago, 16 years ago before the birth of Homer, the Trojan War took place, 1200 BC. কোথায়? জায়গাটা কোথায়? নিয়ার দ্য কোস্ট অফ টার্কি, তুরস্ক দেশ, আপনারা সবাই জানেন তুরস্ক। সেই টার্কির সমুদ্র বন্দর বরাবর এই এলাকাটাতে একটা জায়গা ছিল, ট্রয় নামে একটা জায়গা ছিল। ইট মাইট হ্যাভ বিন এ ট্রেড ওয়ার। আন্দাজ করা হয় এটা হচ্ছে একটা ট্রেড ওয়ার ছিল, মানে বাণিজ্য নিয়ে একটা যুদ্ধ হয়েছিল। ট্রেড ওয়ার মানে বাণিজ্যিক আধিপত্য ডমিনেট করবে, এটা নিয়ে একটা যুদ্ধ হয়েছিল বিটুইন ডিফারেন্ট গ্রুপস অফ গ্রিক স্পিকিং পিপল। তাদের উদ্দেশ্যটা কি ছিল? ফর কন্ট্রোল অফ ওয়াটার্স লিডিং ইনটু দ্য ব্ল্যাক সি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা হচ্ছে প্রায় সব জাহাজ এখান দিয়ে যেত। যেসব জাহাজই এখান দিয়ে যেত তাদের ট্রয় নগরী প্রায় রিচ হয়ে যায়। এখন গ্রিকদের কথা হচ্ছে আমরা এই ট্যাক্স দিব না,
এই ট্যাক্স দেয়া নিয়ে আর বিজনেস ডমিনেন্স, ট্রেড, বাণিজ্যের বিস্তার, আধিপত্য নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। একদিকে ছিল হচ্ছে এই ট্রোজান এরিয়ার মানুষরা, মানে যারা ট্যাক্স নিত, আর ছিল যারা বাণিজ্য করতে আসতো, বিভিন্ন গ্রিসের বিভিন্ন এলাকার মানুষজন। এদের মধ্যে একটা বেশ ভায়োলেন্ট যুদ্ধ হয় এবং যুদ্ধে ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়। এটা মোটামুটি ঐতিহাসিকভাবে এটুকু ধরা হয় যে মেবি, তবে অত বছর ধরে যুদ্ধ হয়েছিল এটা কেউ সিওরিটি দিতে পারে না, নিশ্চয়ই এত বছর ধরে হয়নি, ফিউ মান্থস বলা হয়। যে রূপকথার গল্প, এই ইলিয়াডে যেমন বলা হচ্ছে 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে, 10 বছর ধরে একটা শহর তো আর অবরুদ্ধ থাকতে পারে না, ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। হয়তো ফিউ মান্থস ওয়ার ছিল, কিন্তু এটাকে অতিরঞ্জন করে বলা হতো 10 ইয়ার্স। মিথোলজি কি বলে? মিথোলজি এটা আপনারা পড়ে নেবেন, আমি হালকা দেখিয়ে দিচ্ছি। দ্য অ্যাপল অফ ডিসকর্ড, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, দ্য রুট অফ অল ডিসকর্ড, সকল বিপদ, সকল ঝগড়ার মূলে কে ছিল? দ্য স্ট্রাগল বিগেন when Eris, goddess of discord and quarreling, ঝগড়ার দেবী Eris was not invited to the wedding of the hero Peleus and the sea nymph Thetis. অ্যাকিলিসের বাবা পিলিয়াস এবং অ্যাকিলিসের মা থেটিস, এদের যখন বিয়ে হয়, এই বিয়েতে সব দেবী দেবতারা এরা আমন্ত্রিত ছিল, শুধুমাত্র এরিসকে দাওয়াত দেয়া হয়নি। এরিস ছিল ঝগড়ার দেবী, জিউস ওকে দাওয়াত দেয়নি ইচ্ছা করেই, কারণ এ যেখানেই যায় সেখানেই ঝগড়া তৈরি করে, যেখানেই ঝগড়ার সৃষ্টি করে। এখন এরিস রাগে দুঃখে অপমানে এরিস কি করলো? সে একটা চাল চাললো। এরিস threw among the revelers a golden apple. এরিস একটা সোনার আপেল বানালো, বানিয়ে ওই বিয়ের অনুষ্ঠানে ঢিল দিল। সব সুন্দরী দেবীর সামনে এই আপেলটা পড়ে রইল। আপেলের it rolled right up to where 3 goddesses were sitting. 3 দেবীর মাঝখানে অ্যাপেলটা গিয়ে পড়লো। হেরা, অ্যাথেনা, অ্যাফ্রোডাইটি, 3 দেবী। Of course, each goddess claimed it. এরা 3 জনের মধ্যে কারাকারি শুরু হয়ে গেল। এরিস তো ঝগড়ার দেবী, এর কাজই হচ্ছে ঝগড়া তৈরি করা। এরিস সোনার আপেল ঢিল দিল, সোনার আপেল গিয়ে পড়লো হেরা, অ্যাথেনা এন্ড অ্যাফ্রোডাইটির সামনে। এরা 3 জনের মধ্যে কারাকারি। এখন গডেস, এরা শুধু নামেই গডেস, এদের মন মানসিকতার দিক থেকে এরা খুবই ন্যারো মাইন্ডেড। জিউস রিফিউজড টু বি দ্য জাজ অফ দ্য অলিম্পিয়ান বিউটি কন্টেস্ট। জিউস বলছে যে আমি এর মধ্যে নাই। কেন ও এর মধ্যে নাই? জিউস, এদের 3 জনই জিউসের কাছে গুরুত্বপূর্ণ, কাউকে ছেড়ে কেউ বেশি গুরুত্বপূর্ণ না। এরা 3 জনই, all 3 goddess, they are এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব না। He knew no matter how he decided, সে জানতো যে যেভাবেই সে বিচার সম্পন্ন করুক না কেন, he would never hear the end of it from the others. যে কোনো একজন যদি জিতে যায়, অন্য 2 জন তাকে আর ছাড়বে না, মানে জীবন পুরো হেল হয়ে যাবে। He told the goddess to have Hermes escort them to a mountain near Troy. সে বলল, হারমিসকে বলল, যাও এদের 3 জনকে নিয়ে যাও, এই 3 ঝগড়াটে দেবীকে নিয়ে যাও, নিয়ে ওই যে একটা পর্বতের কাছে দেখো প্যারিস তার ভেড়াগুলোকে সামলাচ্ছে। প্যারিস, a son of King Priam, was watching the ship. যাও এই প্যারিসের কাছে নিয়ে যাও। প্যারিস, ও যাকে আপেল দিবে সেই সবচেয়ে সুন্দরী। The king Zeus had sent him away. The king Priam had sent him away because he had been warned that someday this boy would bring grief and ruin on his country. যেটা আপনারা যারা সিরিয়াল দেখেছেন তারা হয়তো বুঝে যাবেন। Just after the birth, প্যারিস জন্মানোর সাথে সাথেই কিং প্রায়াম ওকে
নির্বাসনে পাঠিয়ে দেয়, কারণ there was a prophecy that someday Paris will bring grief and ruin on this country. এই ছেলে যদি এই শহরে থাকে তাহলে এই শহর ধ্বংস হয়ে যাবে। Paris was supposed to be a good judge of feminine beauty. প্যারিস হচ্ছে মানে ওর হচ্ছে এই বিষয়ে খুব অভিজ্ঞ, ওর আইস খুব সূক্ষ্ম। এই যে পাশে একটা অনেক বিখ্যাত একটা এটাকে কি বলে, একটা পাত্র, গ্রিক পাত্র, এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে প্যারিসের সামনে 3 জন গডেস, 3 গডেস, এবং প্যারিস জাজ করছে। The goddesses agreed and the Zeus warned them to abide by Paris's choice. Zeus বলল যে প্যারিস যেটা বলবে ওইটাই ফাইনাল। জিউস বলে দিচ্ছে যে প্যারিস যাকে সুন্দরী বলবে, প্যারিস যাকে আপেল দিবে সেই কিন্তু বিজয়ী। However it went, প্যারিস যাকে সে বিজয়ী ঘোষণা করবে তাকে কিন্তু মেনে নিতে হবে। Hermes escorted them to high pastures of Troy, where the shepherd prince watched his flocks. Each goddess promised Paris something if he would favor her. এখন গডেসরা এরা তো ভেরি ভেরি সেলফিশ, এবং এরা হচ্ছে ছলে বলে কৌশলে যেভাবেই হোক তাদের ফায়দা হাসিল করা তাদের উদ্দেশ্য। এরা প্রত্যেকেই হেরা, অ্যাথেনা, অ্যাফ্রোডাইটি, এরা প্রত্যেকেই প্যারিসকে লোভ দেখাতে লাগলো। হেরা কি অফার করলো? হেরা অফার্ড প্যারিস কিংলি পাওয়ার। হেরা বলছে তুমি যদি আমাকে অ্যাপেলটা দাও তুমি হবে সবচেয়ে শক্তিশালী রাজা। In whole wide realm, Paris, you will be the mightiest ruler, the most powerful king. খুবই খুবই ভয়ঙ্কর লোভ, কিন্তু ক্ষমতার লোভ। এরপর অ্যাথেনা promised wisdom and glory in war. অ্যাথেনা বলছে তুমি যদি আমাকে অ্যাপেলটা দাও তুমি হবে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, এবং you will have glory in war. তুমি যুদ্ধে গৌরব পাবে, হাজার হাজার বছর ধরে মানুষ তোমাকে ভালোবাসবে, মনে রাখবে। অ্যাফ্রোডাইটি হচ্ছে একদম টেক্কা চাললো, ট্রাম্প কার্ড। Aphrodite, the love goddess, offered him the most beautiful woman in the world for his wife. Aphrodite ঝোঁকের বসে এটা অফার করলো, কারণ যদি অ্যাফ্রোডাইটি তার কথাটা রাখে তাহলে ইট উইল ব্রিং chaos in the mortal realm. অ্যাফ্রোডাইটি তখন ঝোঁকের বসে প্যারিসকে এই অফারটা দিয়ে দিয়েছিল যে প্যারিস তুমি যদি আমাকে অ্যাপেলটা দাও, I will offer you the most beautiful woman in the world for your wife. প্যারিস ছিল the most beautiful man in the world. Aphrodite বলছে as the most handsome man in the whole mortal realm, you deserve someone who is most beautiful, a woman, a lady who is most beautiful in the whole world. Paris cared nothing for power and glory. Paris এই power and glory এই বিষয়টা, প্যারিস যেভাবে গড়ে উঠেছিল, সে ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে, তার পাওয়ার গ্লোরির প্রতি কোনো হাঙ্গার কাজ করে না। এমন একটা মুহূর্তে তারা প্যারিসের মুখোমুখি, যখন প্যারিস হি নো নাথিং অ্যাবাউট পাওয়ার এন্ড গ্লোরি, লিস্ট অফ অল উইজডম এইসব তার কাছে কোনো মূল্য নাই, সেগুলোর ভ্যালু তার কাছে নাই, এগুলোর কদর সে করতে পারে না। হি ওয়াজ ইয়াং অ্যান্ড শ্যালো মাইন্ডেড। প্যারিস তখন একেবারে মানে সাধারণ, অতি সাধারণ, খুবই সাধারণ মানুষ। হি অ্যাওয়ার্ডেড দ্য গোল্ডেন অ্যাপল টু অ্যাফ্রোডাইটি, ওইটাই তার লোভ লেগে গেছে, দ্য মোস্ট বিউটিফুল লেডি। সে তারপরের কাহিনী তো ইতিহাস আপনারা জানেন। দ্য মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড, হু? দ্য হেলেন অফ স্পার্টা। হেলেন অফ স্পার্টা was the daughter of Zeus and Princess Leda. Zeus আর লেডার মেয়ে হচ্ছে হেলেন। Marry her, the most beautiful woman, the fairest lady, তাকে তো সবাই বিয়ে করতে চাইবে। Her mother's new husband
King Tyndareus of Sparta had to choose among the suitors. হেলেনের যখন বিয়ের সময় হয় তখন বিভিন্ন দেশ থেকে প্রচুর শক্তিশালী মহান যোদ্ধারা তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। He was afraid that whoever he chose would have to fight for Helen against all the rest. এখন টিনডেরিয়াস সে ভালো করেই জানতো যে এদের মধ্যে যদি কোনো একজনকে বাছাই করা হয় তাহলে তার জীবন বিপন্ন, অন্যরা সবাই একজোট হয়ে তাকে মেরে ফেলবে। To prevent this, he made them all take an oath. King Tyndareus, এটা আমরা বলতে পারি হেলেনের made them all take an oath. কি সেই প্রতিজ্ঞা? That they would accept his decision and support the cause of Helen's husband if any wrong were committed against him because of this marriage. ভালো করে খেয়াল করেন, এটা আপনাদের জানা জরুরি, এটা আপনাদের জানা জরুরি। এটা শর্ত ছিল যে হেলেনের সাথে যার বিয়ে হবে এই ডিসিশনটা একমাত্র নেবে কে? কিং টিনডেরিয়াস। শর্ত হচ্ছে তাকে সবাইকে মানতে হবে। The suitors, each thinking he might be the one chosen, swore the oath and promised solemnly to punish any প্রমিস ছিল যে এই বিয়েতে কেউই দ্বিমত করতে পারবে না। টিনডেরিয়াসের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। যারা ওকে বিয়ে করতে আসছে সবাই সেই প্রতিজ্ঞায় আবদ্ধ হলো। অনেক সুইটার্স হেলেনকে বিয়ে করার জন্য অনেকেই এসেছে। টিনডেরিয়াস তাদের মধ্য থেকে মেনেলাইয়াসকে বাছাই করলো। মেনেলাইয়াস, অ্যাগামেমননের ভাই মেনেলাইয়াস, কিং অফ মাইসিনি, and made Menelaus king of Sparta. মেনেলাইয়াসকে তখন স্পার্টার রাজা ঘোষণা করলো। মানে মেনেলাইয়াস আগে কিন্তু কোনো রাজা ছিল না। হেলেনকে বিয়ে করার পর মেনেলাইয়াস became the king of Sparta. এই শর্তের মাধ্যমে গ্রিকরা, বাকি সকল গ্রিক যত বড় বড় যোদ্ধা তারা সবাই কিন্তু একটা প্রমিসে আটকা পড়ে গেল যে তারা কিন্তু যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই মেনেলাইয়াস যদি কোনো সাহায্য চায় তারা কিন্তু আসবে। এই আয়োজন, এই প্রমিসের কারণেই কিন্তু গ্রিকরা সবাই একত্রিত হয় অ্যাগামেমননের আন্ডারে, কারণ দ্যাট ওয়াজ এ প্রমিস। এই হচ্ছে প্রমিস, এই সেই প্রমিস যার কারণে সব গ্রিকরা একত্রিত হয়ে সবাই ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এতদিন আপনাদের মনের মধ্যে কখনো কোয়েশ্চেন আসে নাই যে কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন? কোন কারণে এই ট্রয়ের বিরুদ্ধে একত্রিত হলো? এই হচ্ছে কারণ। দিস ইজ দ্য রিজন। হেলেন ইজ দ্য রিজন। সব গ্রিক, যত গ্রিক রাজ্য আছে সব গ্রিক রাজ্যের বড় বড় যোদ্ধারা, বীররা, তারা একত্রিত হয়েছিল। দে ইউনাইটেড, তারা একত্রিত হয়েছিল। আর প্রমিস ছিল, হোয়াট ওয়াজ দ্য প্রমিস? টিনডেরিয়াসের ডিসিশনটাই ফাইনাল। হোয়াট এভার টিনডেরিয়াস উড ডিসাইড, সবাইকে সেটাই মানতে হবে। টিনডেরিয়াসের সিদ্ধান্ত ছিল মেনেলাইয়াস would be the husband of Helen, এবং মেনেলাইয়াস যতদিন পর্যন্ত এই ম্যারেজ রক্ষার জন্য সবার কাছে সাহায্য চাবে সবাই সাহায্য করতে বাধ্য। বাকিটা আপনারা পড়ে নেবেন। গ্রিক মিথোলজি, মজার ব্যাপারটা হচ্ছে, আমার একটা প্রশ্ন ছিল। বলেন।
স্যার এখানে তো হেলেন চলে যায়, তো হেলেনকে কোনো মানে পানিশমেন্ট হিসাবে কোনো কিছু ইয়া করে না? এটা তো অনেক বড় গল্প। এটা আপনারা যদি পড়েন তাহলে জানতে পারবেন। এটা হেলেন অবশ্যই তার শাস্তি পায়। কোন কোন ভার্সনে হেলেনকে মেরে ফেলে, কোন কোনটাতে হেলেনকে আবার মেনেলিয়াস তার ওয়াইফ হিসেবে গ্রহণ করে, তবে শাস্তি দেওয়ার পরে। হেলেন শাস্তি পায়, কোনো না কোনো ভাবে হেলেন শাস্তি পায়। গ্রিক মিথোলজির মজার ব্যাপারটা হচ্ছে এখানে সবগুলো কাহিনী একটা আরেকটার সাথে কানেক্টেড। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা রূপকথার প্রত্যেকটা পার্ট একটা আরেকটার সাথে কানেক্টেড। হেলেন হেলেন ইজ রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়। এই যে ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়, এর পেছনে হেলেন দায়ী। এর পেছনে একটা যুক্তি হচ্ছে এটা, যে হেলেন ছাড়া অন্য কোনো নারী যদি হতো তাহলে কিন্তু এই গ্রিক দেশ সব ইউনাইটেড হতো না। ইট ওয়াজ এ প্রমিস টু কিং টিনডেরিয়াস, যে হেলেনকে যারা যারা বিয়ে করতে এসেছে এই বিয়েটা রক্ষা করার জন্য তারা যা করার তাই করবে। মেনেলাইয়াস সেই শর্ত কিন্তু সবাইকে ডেকেছে। মেনেলাইয়াস বলেছিল, এই যে আমার বিয়ে ভেঙে যাচ্ছে, আমার ওয়াইফকে নিয়ে গেছে, এখন তোমরা আসো, ইউ প্রমিসড। মেনেলাইয়াসের কাছে সবার প্রমিস ছিল। অল দ্য গ্রিক কিংস তারা কিন্তু হেলেনকে বিয়ে করতে আসছিল। এদের মধ্যে মেনেলাইয়াস ওয়াজ সিলেক্টেড। এটার পিছনেও বড় একটা গল্প আছে। তবে হোয়াট ওয়াজ দ্য রিওয়ার্ড? যত গ্রিক কিং হেলেনকে বিয়ে করতে আসছিল তারা সবাই প্রমিস করে যে এই মেনেলাইয়াস আর হেলেন এই দুইজনের বিয়ে প্রোটেক্ট করার জন্য, এদের ম্যারেজটা রক্ষা করার জন্য এরা প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবে। পরবর্তীতে এই গাধা প্যারিস যখন হেলেনকে চুরি করে নিয়ে যায়, অথবা কেউ কেউ বলে হেলেন নিজের ইচ্ছায় যায়, বা হেলেন যদি না চাইতো প্যারিস নিতে পারতো না, এরকম অনেক মানে বিতর্ক আছে। তবে আলটিমেটলি জিনিসটা এই, যে প্যারিস টুক হেলেন টু ট্রয়। হেলেন এমনই এক সেন্সিটিভ পার্সন যে হেলেন আর মেনেলাইয়াস এদের বিয়ে রক্ষা করার জন্য গ্রিকদের সব রাজারা একত্রিত হয়ে যায়। ইট ওয়াজ এ প্রমিস। এইখানে পড়ে নেবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন কাহিনীটা। খুব সংক্ষেপে এখানে আছে আপনাদের পড়ার সুবিধার জন্য, জাস্ট 2 পেজে। এই 2 পেজ পড়লে আপনারা অনেকটাই ব্যাকগ্রাউন্ডে কি হয়েছিল। আর সংক্ষেপে পড়ার জন্য এই যে ওভারভিউ দিয়ে দিলাম আজকে, এই যে এটা ইলিয়াড সামারি সংক্ষেপে। এর থেকে সংক্ষেপ আমি খুঁজে পাই নাই। এর থেকে সহজ, এর থেকে সংক্ষেপ ইলিয়াডের সামারি হয় না। ইট ইজ ফর ইউ, আপনাদের জন্য শুধুমাত্র সবচেয়ে ইজিয়েস্ট ভার্সন, বুলেট পয়েন্ট করা ফ্রম ক্লিফস নোটস এন্ড গ্রেড 7 দুইটা মিলায়ে করা। এর থেকে আরেকটু বড় সামারি, এই যে ক্লিফস নোটেরটা একটু বড়, এর থেকে একটু ছোট আছে হচ্ছে স্পার্কস নোটস এরটা। তারপরে গত ক্লাসে আমরা পড়েছিলাম ইভিরিউ এর একটা সামারি আছে, ওটাও কিন্তু যথেষ্ট কমপ্লেক্স। আর এই যে বইটা আপনাদের সবাইকে দেখাই, এই বইটা সবাই দেখে রাখেন, এটা খুবই বিখ্যাত একটা বই, বুকস দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর খুব বিখ্যাত একটা বই, হোমার্স ইলিয়াড এন্ড অডিসি। ইট ইজ রিটেন বাই আলবার্টো ম্যাঙ্গুয়েল। এইখানে এই ম্যাঙ্গুয়েলের লেখাও একটা, এই যে বইটাতে, এই বইটাতেও কিন্তু আপনি ইলিয়াডের কাহিনী পাবেন। এই যে কন্টেন্টে যদি আসেন, এই যে সামারিজ অফ দ্য বুকস, এখানে যদি ক্লিক করেন এই যে সামারি অফ ইলিয়াড চলে আসে, চ্যাপ্টার 1 সামারিজ অফ দ্য বুকস, এই যে ইলিয়াড। এখানেও কিন্তু ইলিয়াডের সামারিটা আছে, খুব বেশ সহজ ভাষায় পড়লে বুঝে যাবেন। মানে আপনাদের বেশ কয়েকটা সোর্স দেয়া আছে, এখান থেকে আপনারা কাহিনী বুঝতে পারবেন। এখানেও খুব অল্প অল্প করে দেখানো আছে। বুক 1-এ, সরি ওই লেকচার 1-এ আপনাদেরকে একটা টেবিল দেখানো হয়েছিল, ওই টেবিলটাও যদি দেখেন আপনি কাহিনী সংক্ষেপে বুঝে যাবেন। এখন আপনাদের কাজ হচ্ছে এই সবগুলো থেকে আপনার যেটা সুবিধা, অনেক ধরনের সামারি, অনেক ধরনের দেয়া আছে, যেটা আপনার পড়তে সুবিধা
যেটা ল্যাঙ্গুয়েজ আপনার পড়তে সুবিধা সেটা আপনি দেখেন, দেখে আপনি প্রিপারেশন নেন, মিডের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেন আজকে থেকে। এই আগামী 2 সপ্তাহের মধ্যেই আপনাদের মিড টার্ম নেওয়া হয়ে যাবে। স্যার যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন স্যার, বুলেট পয়েন্ট, এগুলো কি স্যার আমরা যেভাবে আপনি সাজাচ্ছেন এভাবে আমরা ইয়া করব, রেডি করব? আপনার নিজের মতো করে, আমার মতো না, আমি যেভাবে বলছি ওইভাবে না, আপনার নিজের মতো, আপনি যেভাবে মনে করেন। স্যার বলেন। নিজের মতো করে কিন্তু সাজাইছেন যেটা স্যার আপনি বুলেট পয়েন্ট লাইন বাই লাইন ওভাবে আপনি ওইটা। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আজকে নিয়ে আমাদের ক্লাস কয়টা হলো? 9টা ক্লাস, লেকচার 1, লেকচার 2, লেকচার 9 পর্যন্ত টোটাল 9টা ক্লাস। জি স্যার। আপনি প্রতিটা ক্লাসে রিপোর্ট বানাবেন, রিপোর্টগুলো হবে বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট কেমন হয়? ফুল সেন্টেন্স আপনাকে লিখতে হবে না, জাস্ট বুলেট পয়েন্টে মূল কথাটা সংক্ষেপে লিখবেন, জাস্ট ফোকাস ওয়ার্ডগুলো। জি স্যার। আজকে আমরা আলোচনা করলাম ফর এক্সাম্পল এই যে দ্য ইলিয়াড সামারি, এখান থেকে আমরা পড়লাম আজকে, তাই তো? এখানে দেখেন বুলেট পয়েন্ট গুলো কিন্তু ফুল সেন্টেন্সে আছে। In the 10th and final year of the Trojan War, Chryses, a priest of Apollo, attempts to ransom his daughter from Agamemnon, commander-in-chief of Achaeans, who has taken her captive while on a raid. এইখানে লম্বা সেন্টেন্সটাকে আপনাকে এত কমপ্লেক্স লেখা যাবে না, সিম্পলিফাই করতে হবে, বুলেট পয়েন্ট বানাতে হবে। কিরকম বুলেট পয়েন্ট বানাতে হবে? এই পুরো সেন্টেন্সটা থেকে আমরা কি ফোকাস পাই? পুরোটা থেকে আমরা ফোকাস পাই এই যে Agamemnon takes away Chryses' daughter। এটা হচ্ছে একটা বুলেট পয়েন্ট হতে পারে, তাই তো? Agamemnon takes away Chryses' daughter, তারপর Chryses attempts to free his daughter। এরকম সিম্পল বুলেট পয়েন্ট হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স আপনি লিখতে পারবেন, আপনি যাই লিখেন না কেন, আপনার একটা ক্লাসে আপনার 12টাও বুলেট পয়েন্ট হতে পারে, আবার 20টাও বুলেট পয়েন্ট হতে পারে, ইটস আপ টু ইউ। তবে কথা একটাই, বুলেট পয়েন্ট যেন হয়, কমপ্লেক্স সেন্টেন্স লেখা যাবে না। সহজ আপনাদেরকে যা বোঝাতে চেয়েছি, আপনি যা বুঝছেন, মূল কথা হচ্ছে আপনি যা বুঝছেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেগুলোর বুলেট পয়েন্ট বানাবেন। কঠিন শব্দে কঠিন ভাষায় লেখা যাবে না, ইজি ওয়ার্ডে লিখতে হবে যাতে আমি কম্পেয়ার করতে পারি। বুলেট পয়েন্ট সবসময় হতে হবে হচ্ছে ইজি ওয়ার্ড, কমপ্লেক্স সেন্টেন্সে লিখবেন না। 9টা লেকচারে আমি লেকচারগুলোতে কি বোঝাতে চাইছি আর আপনি কি বুঝতে পারছেন, আমি আপনার ওই বুলেট পয়েন্ট দেখলেই বুঝতে পারবো যে আপনি ওই লেকচারগুলো থেকে কি বুঝতে পারলেন। সবগুলো লেকচার অ্যাভেলেবল ইউটিউব এবং গুগল ক্লাসরুম, সব জায়গায় অ্যাভেলেবল। আপনি ইচ্ছা মতো সুবিধা মতো দেখেন, দেখে আমি ক্লাসে কি পড়াতে চাইলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি বুঝলেন, আপনার নিজের ভাষায় সহজ করে বুলেট পয়েন্ট লিখবেন। নর্মালি একটা ক্লাসে আমি টপিক পড়াই হচ্ছে বড় জোর 2টা থেকে 3টা। প্রতিটা টপিকের আন্ডারে আমার বুলেট পয়েন্ট থাকার কথা বড় জোর 7 থেকে 8টা, এর বেশি না। সব মিলে প্রায় 15-20টার মতো বুলেট পয়েন্ট আমি হোল ক্লাসে ওই ফোকাস অনুযায়ী কিন্তু সাধ্যমতো আপনি যতটুকু পারেন আপনাকে এখন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ট্রাই করবেন যতটুকু করা যায়। তবে মূল কথা, প্রতিটা ক্লাসের জন্য আপনি বুলেট পয়েন্ট রিপোর্ট বানাবেন। স্যার বলেন। ইন্ট্রোডিউসটা কিভাবে শুরু করব এটা যদি একটু কাইন্ডলি বলে দিতেন। কোনো ইন্ট্রোডাকশনের দরকার নাই, সরাসরি চলে যাবেন বুলেট পয়েন্টে। স্যার মানে আমি আমার মতো করে শুরু করব, মানে আমি যা বুঝছি
হ্যাঁ, আপনি যা বুঝছেন, যেমন লেকচার ওয়ানে আমার যদি মানে মেমোরি ঠিক থাকে, লেকচার ওয়ানে আমাদের প্রথম বুলেট পয়েন্ট ছিল হচ্ছে ইলিয়াড ইজ এ ক্লাসিক এপিক। এটা ছিল আমার প্রথম বুলেট পয়েন্ট। এরপর আমরা আলোচনা করেছি ইলিয়াড ইজ এ রিকগনাইজড এপিক, রিকগনাইজড এন্ড এস্টাবলিশড ওয়ার্ক অফ আর্ট। এটা একটা বুলেট পয়েন্ট। তারপর ইলিয়াড পোর্ট্রেইজ হিউম্যান রিলেশনশিপ, এটা একটা বুলেট পয়েন্ট। ইলিয়াড পিকচার্স, ইলিয়াড গিভস an overall picture of human life, এটা একটা বুলেট পয়েন্ট। anyone can relate to Iliad, এটা একটা বুলেট পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম প্রতিটা লেকচারেই কিন্তু আমি আপনাদেরকে কিছু পয়েন্ট দিয়েছি, আপনার কাজ হচ্ছে ওই পয়েন্টগুলো বুলেট পয়েন্টে ছোট 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 করে লেখা। প্রতিটা বুলেট পয়েন্টে আপনার খুব বেশি হলে 4 থেকে 5টা ওয়ার্ড থাকবে, ফুল সেন্টেন্সে লেখার কোনো দরকার নাই। জাস্ট কি পড়ানো হয়েছে, আপনি কতটুকু বুঝলেন, ওইটুকু আমাকে লিস্ট আকারে দিবেন। কপি করবেন না, নিজের মতো করে বুঝে একটু একটু করে লিখবেন। বলেন স্যার 9টা লেকচার থেকেই? হ্যাঁ, 9টা লেকচার থেকেই আপনি লিখবেন। এটা তো বুলেট পয়েন্ট, আপনাকে তো ফুল সেন্টেন্স লিখতে বলতেছি না আমি, তো আপনাকে না স্যার সেইটা বলেন, জাস্ট ইনফর্ম। জাস্ট পয়েন্টগুলো, আপনি পয়েন্টগুলো লিখবেন, বুলেট পয়েন্টগুলো জাস্ট লিখবেন। আপনার যদি ক্লাস করা থাকে। জি বলেন। স্যার আপনি একটা কথা বলছিলেন স্যার, মানে আমি বুঝছি যেটা, মানে আপনি লিখছিলেন যে যাদের অ্যাটেন্ডেন্স কম তারা দিবে স্যার, তাহলে কি এটা শুধু তাদের জন্য নাকি সবার জন্যই? আচ্ছা, এটা একটা ব্যাপার, এটা একটা ফেয়ার কোয়েশ্চেন। এটা হচ্ছে অবশ্যই মানে এটা কিন্তু আপনার কম্পারেটিভলি ইজি অ্যাসাইনমেন্ট। তারপরেও একটা প্রশ্ন আছে যে এটা মূলত হচ্ছে অ্যাটেন্ডেন্স কম থাকার কারণে সবাই যাতে লেকচার গুলো স্টাডি করে, এটা হচ্ছে তার একটা টেকনিক বলতে পারেন। তবে আপনি আপনি যদি এটা মনে করেন যে এটা আপনার জন্য খুব ইজি, এটা যদি আপনার জন্য খুব বেশি ইজি হয়, তাহলে আপনি পার্সোনালি আমার কাছ থেকে আরেকটু কমপ্লেক্স অ্যাসাইনমেন্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইটস আপ টু ইউ, ইট টোটালি ইউর ফ্রিডম। আপনি যদি বলেন যে স্যার এই এটা আমাকে পার্সোনালি বলতে হবে, আমি কিন্তু এখানে বলবো না, আমাকে পার্সোনালি আমার সাথে নেগোসিয়েট করতে হবে যে স্যার এই 10 নম্বরের অ্যাসাইনমেন্ট বুলেট পয়েন্ট, এটা তো খুবই সিম্পল অ্যাসাইনমেন্ট, এত সহজ অ্যাসাইনমেন্ট কিভাবে, আমাকে আরেকটু জটিল অ্যাসাইনমেন্ট দেন, তখন আমি আপনাকে আরেকটু না না স্যার, আমি আসলে ওটা বুঝাতে চাইনি স্যার। আমি আসলে স্যার বলতে চাইছিলাম স্যার, মানে এটা আমি দেখছিলাম তো, মানে আমি আবিদাকেও জিজ্ঞেস করছি, আমাকে মজার ব্যাপার কি কনফিউজ ছিলাম আর কি স্যার, এটা কি সবার জন্য না? শুনেন, মজার ব্যাপার হচ্ছে যে যারা বুলেট পয়েন্ট লিখতে পারবে, যারা বুলেট পয়েন্ট আকারে আমাকে বুঝাতে পারবে, তারা আমাকে কমপ্লেক্স সেন্টেন্সেও এসে আকারেও বুঝাতে পারবে। যারা অল্প কথায় বুঝাতে পারে তারা বেশি কথাতেও বুঝাতে পারে, কিন্তু যারা সবসময় বেশি কথায় বুঝায় তারা কিন্তু অল্প কথায় বুঝাতে পারে না। আমি চাইতেছি আমাকে আমি বুঝতে পারবো কে বুঝতে পারছে আর কি। তবে সাপোজ আপনি কোন স্টুডেন্ট আছে যে আমি জানি যে তারা অনেক চেষ্টার পরেও হয়তো 7-8টার বেশি ক্লাস করতে পারে নাই, হয়তো 7টা ক্লাস কভার এর বেশি তাদের পক্ষে করা সম্ভব হয় নাই। এই জন্য আমি কিন্তু সময় বেশি দিচ্ছি, যে 11 তারিখ সবগুলো লেকচার থেকে আমাকে বুলেট পয়েন্ট দিতে হবে। আর ইন কেস ইমার্জেন্সি যদি আপনি আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, আপনার জন্য প্ল্যান আলাদা। আপাতত এটা সবার জন্যই যে আপনারা বুলেট পয়েন্ট রিপোর্ট দিবেন আমার সবগুলো লেকচারের। আমি আপনাকে তো আপনার এক্সাম্পল তো দিলামই, যে লেকচার ওয়ানে যেমন আমার ফার্স্ট বুলেট পয়েন্ট ছিল ইলিয়াড ইজ এ ক্লাসিক এপিক, এটা ছিল আমার ফার্স্ট বুলেট পয়েন্ট। দেখেন, ইলিয়াড ইজ এ ক্লাসিক এপিক, 5টা ওয়ার্ড, এর মধ্যে একটা ইজ আছে, একটা এ আছে, মানে মূলত 3টা ওয়ার্ড। এর পরের বুলেট পয়েন্ট ছিল ইলিয়াড ইজ আ রিকগনাইজড
and established work of art. এখানেও 6-7টা ওয়ার্ড আছে, বেশি না, খুব সংক্ষেপে। Iliad portrays human relationship, 4 ওয়ার্ড। Iliad portrays human life, 4 ওয়ার্ড। Anybody can relate themselves to the Iliad, 5 ওয়ার্ড। এইভাবে আপনাকে প্রতিটা লেকচার থেকে বুলেট পয়েন্ট গুলো কালেক্ট করতে হবে। আমি ফোকাস করব বুলেট পয়েন্ট। আপনারা যদি কপিও করেন এটা আমার জন্য ধরা সহজ। কিছু কিছু বুলেট পয়েন্ট যেমন কপি না করে উপায় নাই, ওগুলো আমি কনসিডার করব। তবে হ্যাঁ, আপনি যদি পুরোপুরি কপি করেন, বেশিরভাগই যদি কপি করেন, সেটা ধরা পড়ে যাবে। মোটামুটি হিসাব করে দেখলাম আপনাদের হয়তো 30% পর্যন্ত কমন থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য পার্ট বুলেট পয়েন্ট গুলো এটা পার্সোনালাইজড হবে। আপনি নিজের মতো করে আপনি যতটুকু বুঝলেন সেই অনুযায়ী খুব সহজ করে আমাকে শুধু প্রতিটা লেকচারের বুলেট পয়েন্ট গুলো জমা দিবেন। 11 তারিখে আমি কিছুক্ষণের জন্য মিটে আসব, আপনারা মিটে জয়েন করবেন। জয়েন করে বলবেন যে স্যার আমি অ্যাসাইনমেন্ট সাবমিট, খুঁজে যদি পাই যে হ্যাঁ আমি পাইছি। আপনার পেজ কয়টা ছিল? আপনি বলবেন যে স্যার আমার পেজ ছিল 7টা। আমি বলবো যে কই আপনার পেজ আছে 5টা, বাকি 2টা কই? আপনি আর বাকি 2টা পাঠান। অথবা আমি বলবো যে আপনি তো অ্যাসাইনমেন্ট পাঠাইছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, ফাইল করাপ্টেড, আবার পাঠান। আপনি তো পাঠাইছেন কিন্তু এটা এলোমেলো, গুছায় পাঠান। ঠিক আছে? এইভাবে আপনি মিটে এসে জমা দিয়ে যাবেন। আপনি আমাকে গুগল, সবাই তো গুগল ক্লাসরুমে করবেন, সাবমিট করবেন। এটা আমি ডিটেইলে বলে দিব। স্যার টাইপ করব নাকি স্যার লিখবো হাতে? এটা আপনার সুবিধা, যেটা হাতেও লিখতে পারেন, টাইপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পিডিএফ ওয়ার্ডেও দিলে প্রবলেম নাই তো? ওয়ার্ডেও দিতে পারেন, পিডিএফ দিতে পারেন, ছবি তুলে পাঠাতে পারেন, ছবি তুলে পিডিএফ করে দিতে পারেন, সব টু ইউ। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, মাথা খাটাতে থাকেন। তবে আবারও বলছি, আপনার যে প্রেজেন্টেশনটা, সরি অ্যাসাইনমেন্ট যেটা সাবমিট করবেন, এগুলো কিন্তু সব সহজ ভাষায় হতে হবে। অল উইল বি ইন ইজি টার্মস, ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ পসিবল। যত সহজ ভাষায় লিখতে পারেন, দ্যাটস অল। আরো যদি কিছু জিজ্ঞেস করা থাকে করতে পারেন, আমি আরো 5 মিনিট আছি, অসুবিধা নাই। স্যার একটু কনফিউশন ছিল স্যার, জিজ্ঞেস করছি, জানতেও পারছি স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার। না না, হাতে লিখলে কোনো মার্কস কেউ কম পাবেন না, টেনশনের কিছু নাই। বরং কখনো কখনো দেখা যায় যে যারা হাতে লিখেন তাদের হাতের লেখা কোয়ালিটি ভালো হয়, এটা আছে, প্রমাণ আছে। টেনশন করার কিছু নাই, হাতে লিখলে কম মার্কস পাবেন না, ডোন্ট ওয়ারি। কোনো সমস্যা নাই, ল্যাপটপ না থাকলেও অল রাইট, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। আরো কোনো কনফিউশন থাকলে ওই মেসেঞ্জার গ্রুপ আছে, গুগল ক্লাসরুম আছে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম।